আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন মেডিকেল প্ল্যাটফর্ম অ্যাক্সিস মেডিকেল স্কুলের পক্ষ থেকে। অ্যাক্সিস মেডিকেল স্কুল ধারাবাহিকভাবে বাংলাদেশের সুনামধন্য মেন্টরদের নিয়ে নিয়মিত সেশনে আয়োজন করছে। এছাড়া আপনারা অবগত আছেন, ডিসেম্বরের থার্ড উইকে আমাদের প্রফ হতে পারে। আমাদের প্রিপারেশনের জন্য কোনো কমতি না থাকে, সেজন্য অ্যাক্সিস মেডিকেল স্কুল শুরু করেছে লাইভ সেশন অন ডিফারেন্ট সাবজেক্ট ফর ভাইভা অ্যান্ড রিটেন। এরই ধারাবাহিকতায় আজ আমরা উপস্থিত হয়েছি রিটেন সেশনের জেনারেল প্যাথোলজি পার্ট 3 নিয়ে। আজ আমরা জানবো হিমোডাইনামিক্স, জেনেটিক ডিসঅর্ডার, ইমিউনোলজিক ডিসঅর্ডার। আমাদের সাথে গেস্ট হিসেবে আছেন সুদূর নেপাল থেকে দেবেশ ঝা ভাইয়া। ভাইয়া বর্তমানে রংপুর মেডিকেল কলেজে পড়াশোনা করতেছেন। জেনারেল প্যাথোলজির উপরে ভাইয়া আগে 2টা সেশন নিচ্ছে। যারা মিস করছেন অ্যাক্সিস মেডিকেল স্কুলের ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারেন। আর আজকে হোস্ট হিসাবে আমি আছি মোহাম্মদ আবু মুসা, পড়ছি 4th ইয়ারে শহীদ সুহরাওয়ার্দী মেডিকেল কলেজে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে ভাইয়ের কাছে যাওয়া যাক। আপনার নিশ্চয়ই অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ভাইয়া আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম মুসা ভাই, এই তো ভালো আছি। আশা করি যে তুমিও ভালো আছো আর আপনারা যারা যারা দেখতেছেন সবাইজন ভালো আছেন। আজকে এই সেশনটা প্যাথোলজি পার্ট 3। আজকে আমরা তার আগে আমি অ্যাক্সিস মেডিকেল পরিবারকে ধন্যবাদ দিতে চাচ্ছি এবং মুসা ভাইকেও ধন্যবাদ দিতে চাচ্ছি যে আমাকে এই সুযোগটা দেওয়া হয়েছে, আমাকে এই অপরচুনিটিটা দেওয়া হচ্ছে যে আমি আমার এই স্কিল গুলা শেয়ার করতে পারবো। আর আমি আশা করি যে আমার এই সেশনটা করার পরে আমার যত ছোট ভাই বোন গুলা আছে এই সেশন দেখতেছেন তাদের জন্য উপকার হবে এন্ড তাদের লিখিত পরীক্ষার জন্য হেল্প হবে। তো আজকে আমাদের পার্ট 3 রিটার্ন, আজকে থার্ড ডে। আর আজকে আমি কভার করব হেমোডাইনামিক ডিসঅর্ডারস, যেটা হচ্ছে মেইন টপিক। আর এর সাথে দুইটা ছোট ছোট টপিক আছে। দুইটা ছোট টপিক গুলা হচ্ছে জেনেটিক ডিসঅর্ডারস এন্ড ইমিউনোলজিক্যাল ডিসঅর্ডারস। তবে এই দুইটা ছোট টপিক থেকে অত বেশি কোয়েশ্চেন আসে না, ভাইবার জন্য অত ইম্পর্টেন্ট না, আর রিটার্ন জন্য অত ইম্পর্টেন্ট না। অল্প মাঝে মাঝে প্রশ্ন আসতে পারে, তবে হেমোডাইনামিক ডিসঅর্ডারটা হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে মুসা ভাই, আমি দেরি না করে আর শুরু করতে চাচ্ছি। আমি স্ক্রিন হোস্ট করব। আর আজকে প্যাটার্ন মানে গতবার মতোই থাকবে যে কোয়েশ্চেন গুলা দেখবো, তারপর হচ্ছে কোয়েশ্চেন গুলা দেখে অ্যান্সার আমি প্রিসাইজলি বলবো, যেগুলা আপনারা পরীক্ষাতে রিটেন পেপারে প্রিসাইজ ভাবে লিখবেন। তো ভাই শুরু করি, আমি স্ক্রিনটা শেয়ার দেই। হ্যাঁ, আর যারা দেখছেন তাদের উদ্দেশ্যে বলে রাখি, আপনাদের যে কোনো কোশ্চেন থাকলে আপনারা কমেন্ট বক্সে করতে পারেন। আমি সেই কোশ্চেনগুলো নিয়ে ভাইকে বলবো, ভাই ইনশাআল্লাহ অ্যান্সার দিবেন। ঠিক আছে ভাই, শুরু করেন। দেখতে পাচ্ছেন স্লাইডটা? মুসা ভাই, স্লাইড দেখা যাচ্ছে? জি ভাই, দেখা যাচ্ছে। তো আজকে আমরা সেশনটা অফিশিয়ালি মানে হচ্ছে কোশ্চেন দিয়ে শুরু করতে চাচ্ছি। তো আজকে হচ্ছে প্রথমে আমরা শুরু করব হেমোডাইনামিক ডিসঅর্ডারস দিয়ে। হেমো প্রথমে হচ্ছে হেমোডাইনামিক ডিসঅর্ডারস। তো আজকে প্রথম প্রশ্নতে যাই। তো প্রথম প্রশ্নটা আছে, তো প্রথম প্রশ্নটা আছে, প্রথম টপিকটা হচ্ছে ইডেমা। তো এখানে প্রথম প্রশ্ন আছে, হোয়াট ডু ইউ মিন বাই ইডেমা? তো আমি অর তারপর আরেকটা কোশ্চেন আছে, ক্লাসিফাই ইডেমা অর ডিফাইন এন্ড স্টেট দ্য প্যাথোফিজিওলজি ক্যাটাগরি অফ ইডেমা। তাহলে আমি ইডেমা ডেফিনিশন বলতে চাচ্ছি। Edema can be defined as excess and abnormal accumulation of fluid in interstitial spaces and body cavity. This is the definition of edema. তো নর্মালি ফ্লুইড তো থাকে, ইন্টারস্টিশিয়াল স্পেসে একটু ফ্লুইড থাকে। আর বডি ক্যাভিটিতে যেমন হচ্ছে অ্যাসাইটিক ক্যাভিটি, প্লুরাল ক্যাভিটি, এখানেও নর্মালি ফ্লুইড থাকে। যেমন প্লুরাল ক্যাভিটিতে 5 to 15 ml ফ্লুইড থাকে। তবে এইগুলা হচ্ছে ফিজিওলজিক্যাল ব্যাপার। কিন্তু যখন অনেক বাড়ে যায়, এই ভলিউমটা এক্সিড হয় আর এর জন্য ডিফিকাল্টি হয়, সাইন্স এন্ড সিমটম আসে, তখন এটা একটা প্যাথোলজিক্যাল কন্ডিশন। তো আমরা ডেফিনিশন মধ্যে বলছি যে abnormal and excess accumulation of fluid in interstitial space is called edema.
এখন ক্লাসিফিকেশন অফ ইডেমাতে আসি। যদি আমাকে অন দ্য বেসিস অফ ক্লাসিফিকেশন অফ ইডেমাকে অনেক ভাবে ক্লাসিফাই করা যায়। প্রথমটা হচ্ছে অন দ্য বেসিস অফ সাইট। যদি অন দ্য বেসিস অফ সাইট ক্লাসিফিকেশন করতে হয় তখন হচ্ছে যে আমরা বলতে পারি লোকালাইজড ইডেমা এন্ড জেনারেলাইজড ইডেমা। লোকালাইজড ইডেমাটা হচ্ছে যে একটা পার্টিকুলার সাইটে স্পেসিফিক থাকবে। ফর এক্সাম্পল লেগ হতে পারে, যেটা ইউনিল্যাটারালও হতে পারে, বাইল্যাটারালও হতে পারে, আর্ম হতে পারে, ফেস হতে পারে। এন্ড জেনারেলাইজড ইডেমা মানে হচ্ছে ইডেমা which occurs on more than two of the specific sites। মানে হচ্ছে দুইটা থেকে বেশি, মানে হচ্ছে সাপোজ পেটও ফুলা আছে, সাথে সাথে হচ্ছে প্লিউরাল ক্যাভিটিতে ফ্লুইড আছে, আর পাও ফুলা আছে, তখন আমরা জেনারেলাইজ বলবো। আর আস্তে আস্তে জেনারেলাইজ ইডেমাটা সারা সারা বডিতে ছড়িয়ে যাবে। তো এটা ছিল। তো আমরা যখন ক্লাসিফাই করব, নম্বর 1 হচ্ছে, যেটা আমি বলে ফেললাম, নম্বর 1 হচ্ছে জেনারেলাইজড ইডেমা এন্ড নম্বর 2 হচ্ছে লোকালাইজড ইডেমা। এখন লোকালাইজড ইডেমার কিছু কজগুলো বলতেছি। ফর এক্সাম্পল এনজিও ইডেমা, which may occur in any part of the face like lips। তারপর হচ্ছে unilateral leg swelling, it may occur in deep vein thrombosis or cellulitis or ruptured Baker's cyst or হচ্ছে calf muscle hematoma etc। তারপর হচ্ছে এগুলা ছিল লোকালাইজড এক্সাম্পল। এখন জেনারেলাইজডে আসি। জেনারেলাইজড edema can be seen in congestive cardiac failure, cirrhosis of liver, nephrotic syndrome, protein energy malnutrition, hypothyroidism, that is specifically বলতে গেলে মিক্সেডেমা। তো এগুলা ছিল ক্লাসিফিকেশন। আর যদি আরেকটা ভাবে ক্লাসিফিকেশন করা যায় ইডেমাকে, যেটা হচ্ছে ক্লিনিক্যালি আমরা ক্লাসিফাই করতে পারবো পিটিং এন্ড নন পিটিং ইডেমাতে। পিটিং ইডেমার এক্সাম্পল গুলা, সরি, নন পিটিং ইডেমার এক্সাম্পল গুলা হচ্ছে hypothyroidism, filariasis, and if pitting edema persists for long period of time। and pitting edemaটা হচ্ছে যে নরমালি মোস্ট অফ দ্য কেসেসে এই দুইটা ছাড়া হচ্ছে সব কেসেই পিটিং ইডেমা থাকে। আর ধরো যে যদি পিটিং ইডেমা অনেক সময় ধরে থাকে, ফর এক্সাম্পল 10 দিন ধরে আসে, তখন অনেক বেশি ফ্লুইড কালেক্ট হয়ে এটা নন পিটিং ইডেমাতে চেঞ্জ হয়ে যাবে। তো এখন আমরা 1 আর 2 নাম্বার কোশ্চেনটা ডিসকাস করে ফেললাম। এখন 3rd নাম্বার কোশ্চেন, সরি, এখানে আরেকটা আছে প্যাথোফিজিওলজি ক্যাটাগরি অফ ইডেমা। যদি প্যাথোফিজিওলজি ক্যাটাগরি অফ ইডেমা বলতে হয় তখন আমরা 4টা জিনিস মেইনলি বলবো। 4টা জিনিস যেগুলা হচ্ছে, নাম্বার 1 হচ্ছে ইনক্রিজড হাইড্রোস্ট্যাটিক প্রেসার, নাম্বার 2 হচ্ছে ডিক্রিজ কোলাইডাল অসমোটিক প্রেসার, নাম্বার 3টা হচ্ছে যে ইনক্রিজড সল্ট এন্ড ওয়াটার রিটেনশন, এন্ড 4th নাম্বার হচ্ছে লিম্ফ্যাটিক অবস্ট্রাকশন। তো এগুলা গেল। এখন 3rd নাম্বার কোশ্চেনে আসি, রাইট ডাউন দ্য মেকানিজম অফ ইডেমা ফরমেশন। তো মেকানিজম অফ ইডেমা ফরমেশনটা হচ্ছে এই প্যাথোফিজিওলজিক ক্যাটাগরিটাই, মানে যে 4টা জিনিস বললাম আমি প্যাথোফিজিওলজিক ক্যাটাগরিতে, তো ওগুলাই বিস্তৃত ভাবে যদি থার্ড মানে ডিসক্রাইব করা হবে তখন মেকানিজম অফ ইডেমাটা হবে, মানে মেকানিজম অফ ইডেমাটার অ্যান্সার করা যাবে। তো মেকানিজম অফ ইডেমাটা, এখন আমি একটা ফিজিওলজিক্যাল জিনিস বলি। একটা হচ্ছে স্টার্লিং ফোর্স, মানে এক টাইপ অফ স্পেশাল টাইপ অফ ফোর্স আছে যাকে বলা হয় স্টার্লিং ফোর্স। স্টার্লিং ফোর্স হচ্ছে যে ইট কন্ট্রোলস দ্য আউটফ্লো অফ ফ্লুইড, দ্যাট ইজ ইট controls the amount of fluid which flows out of vessel into interstitial spaces। এই আর এই স্টার্লিং ফোর্সেস আমরা ফিজিওলজিতে পড়ছি। তবে সব সময় হচ্ছে নেট প্রেসারটা ব্লাড ভেসেলের ভিতরে বেশি থাকে, আর সব সময় হচ্ছে অল্প অল্প করে ফ্লুইডটা ব্লাড ভেসেল থেকে ইন্টারস্টিশিয়াল স্পেসে প্রডিউস হয়। কিন্তু এইটাকে অল্প যে ফ্লুইডটা এক্সুডেট, মানে অল্প যে ফ্লুইডটা ইন্টারস্টিশিয়াল স্পেসে কালেক্ট হয়, তাকে হচ্ছে যে লিম্ফ্যাটিক মাধ্যমে হচ্ছে আবার ড্রেন করা যায়, আর আলটিমেটলি এই লিম্ফটা থোরাসিক ডাক্ট হিসাবে আবার সার্কুলেশন মধ্যে চলে যাবে। তো এটা ছিল ফিজিওলজিক ব্যাপারটা। কিন্তু যখন প্যাথোলজিটা হয়
তখন হচ্ছে যে আহ, উম, তখন হচ্ছে যে increased accumulation of fluid in interstitial spaces and body cavity হয়, যার জন্য অ্যাবনর্মালিটিটা আসবে। তখন এটার জন্য চারটা ফ্যাক্টর রেসপন্সিবল। নাম্বার ওয়ান হচ্ছে ইনক্রিজ হাইড্রোস্ট্যাটিক প্রেশার, মানে হচ্ছে যে যদি ব্লাড ভেসেলে ব্লাডের ভলিউম আর ফ্লুইডের ভলিউম বাড়ে গেছে, তখন হচ্ছে যে এটাকে বলবো ইনক্রিজ হাইড্রোস্ট্যাটিক প্রেশার। নাম্বার টু হচ্ছে ডিক্রিজ কোলাইডাল অনকোটিক প্রেশার। দেখা গেছে যে প্রোটিনের একটা মেন ফাংশন হচ্ছে যে অনকোটিক প্রেশার অর অনকোটিক আর অসমোটিক প্রেশার, এই দুইটা টার্ম ইউজ করতে পারবেন আপনারা। যেটা জেনারেট হয়, অনকোটিক প্রেশারটা জেনারেট হয় হচ্ছে ফ্লুইডকে ভেসেল ভিতরে রিটেন রাখে ফ্লুইডকে। কিন্তু যখন প্রোটিনটা কমে যায় তখন অনকোটিক প্রেশারটাও কমে যায়, যার জন্য হচ্ছে ফ্লুইডটা বাইরে যাবে। মানে হচ্ছে যে একটু আগেই যাইতো ফ্লুইডটা বাইরে অল্প করে, কিন্তু এখন বেশি যাবে, আর এই জন্য বেশি অ্যাকুমুলেট হবে। নাম্বার থ্রিটা হচ্ছে সল্ট এন্ড ওয়াটার রিটেনশন, যেটা হচ্ছে রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম অ্যাক্টিভেট হয়। এটা আমি রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেমকে ডিটেইল ভাবে ডিসকাস করব, কারণ হচ্ছে যে যখন এই শকের টপিকটা আসবে তখনও আমি এটাকে ডিসকাস করতেছি। তবে আপনারা জেনে রাখেন যে ডিউ টু the main factor responsible for increased salt and water retention is aldosterone, which is generated by mechanism of renin angiotensin aldosterone system. And fourthটা হচ্ছে lymphatic obstruction, যেহেতু আমি আগে বলে ফেলছি যে lymphatics is responsible for drainage of a small amount of fluid which moves out from the vessel into the interstitial spaces. But if যদি lymphatic obstructionটা হয় তখন হচ্ছে যে এই অ্যাকুমুলেটেড ফ্লুইড গুলা ভালো করে ড্রেন হইতে পারবে না, এর জন্য হচ্ছে যে অ্যাকুমুলেট হবে। তো এটা গেল মেকানিজম অফ ইডেমা ফরমেশন, যে যে চারটা আমি জিনিস বললাম, আমি আবার এই চারটা জিনিসটা রিপিট করতে চাই যেহেতু আপনারা নোট করতে পারবেন। নাম্বার ওয়ান হচ্ছে ইনক্রিজ হাইড্রোস্ট্যাটিক প্রেশার, নাম্বার টু হচ্ছে ডিক্রিজ কোলাইডাল অনকোটিক প্রেশার, নাম্বার থ্রি হচ্ছে ইনক্রিজ সল্ট এন্ড ওয়াটার রিটেনশন, নাম্বার ফোর হচ্ছে লিম্ফ্যাটিক অবস্ট্রাকশন। তো এখন নাম্বার ফোরে আসি। নাম্বার ফোর, হাউ অ্যাসাইটিস ডেভেলপস ইন সিরোসিস অফ। তো আমি আগে বলছি সিরোসিস অফ লিভারটা হচ্ছে কজ অফ সিরোসিস অফ লিভার কজ অফ জেনারেলাইজড এডিমা। তো সো অফ সিরোসিস অফ লিভার, সরি, মেকানিজম অফ ইডেমা ইন সিরোসিস অফ লিভার। তো যদি এইটা ডিসকাস করতে হয় তো আগে চারটা পয়েন্টই আসবে, কিন্তু একটু লিখতে হবে লিভার সাথে লিভার সাথে রিলেট করে আগের চারটা পয়েন্টকে স্পেসিফিক ভাবে লিখতে হয়। তো আমি স্পেসিফিক ভাবে বলতেছি। প্রথম পয়েন্ট ছিল যে ইনক্রিজ হাইড্রোস্ট্যাটিক প্রেশার। এখন এটা কিভাবে হবে আমি এটা এক্সপ্লেন করতেছি। সিরোসিস মানে হচ্ছে যে এক মানে সিরোসিস মানে হচ্ছে যে লিভারের ভলিউমটা কমে যাবে। প্যারেনকাইমা স্ট্রোমা ছিল, ওগুলা হচ্ছে ফাইব্রাস টিস্যু দিয়ে রিপ্লেস হয়ে যাবে, মানে এক কাইন্ড অফ ফাইব্রোসিস হয়ে যাবে। আর এর কারণে হচ্ছে লিভারের টোটাল মাসটা কমে যাবে। কমে যাওয়ার কারণে হচ্ছে পোর্টাল ভেইন, যে হেপাটিসে পোর্টাল ভেইন ছিল ওটা কম্প্রেস হবে, কারণ হচ্ছে যে লিভারের টোটাল ভলিউমটা কমে গেছে। তো কমে যাওয়ার কারণে যখন পোর্টাল ভেইনটা কম্প্রেস হবে তখন হচ্ছে যে পোর্টাল পোর্টাল প্রেসারটা বাড়বে, যাকে বলা হয় আস্তে আস্তে টেনশন হবে। নর্মাল পোর্টাল প্রেসার হচ্ছে যে আপ 6 mm of Hg। যখন 7 থেকে বেশি হয় তখন পোর্টাল হাইপারটেনশন বলি, আর যখন 9 কে এক্সিড করে টোটাল হাইপারটেনশনটা 9 mm of Hg কে এক্সিড করে তখন বলবো যে আমরা যে ইট ম্যানিফেস্ট ক্লিনিক্যালি। তো যখন 9 কে এক্সিড করবে তখন হচ্ছে যে ইনক্রিজ ট্রানজিশন অফ ফ্লুইড ফ্রম পোর্টাল ভেইন হুইচ লিডস টু অ্যাসাইটিস। নাম্বার 1 পয়েন্টটা ডিসকাস করলাম। নাম্বার 2 পয়েন্টটা হচ্ছে যে ডিক্রিজ প্লাজমা কোলাইডাল অনকোটিক প্রেসার। তো যদি এটাকে স্পেসিফিক লিভার সাথে রিলেট করে বলতে হয় তাহলে লিভার ইজ, আপনারা ফিজিওলজি যে লিভার ইজ অফ প্রোটিন সিনথেসিস। এখন যদি লিভারে সিরোসিস হয় মানে প্যারেনকাইমা গুলা ড্যামেজ হবে এন্ড স্ট্রোমা গুলাও ড্যামেজ হবে, তখন সেলস তো আর ফাংশনিং থাকবে না। হয়তো
থাকবে, অল্প ফাংশনিং থাকবে, কিন্তু আগের মতো ফাংশনিং থাকবে না, যার জন্য আগের মতো প্রোটিন সিনথেসিস করতে পারবে না, যার জন্য অনকোটিক প্রেসারটা কমবে। আর অনকোটিক প্রেসার কমলে হচ্ছে পানি ধরে রাখতে পারবে না ভেসেল ভিতরে, যার জন্য হচ্ছে ইন্টারস্টিশিয়াল স্পেসে আবার ফ্লুইড বেশি বেশি করে যাবে। নাম্বার 2 পয়েন্টটাও গেল। নাম্বার 3 পয়েন্টটা হচ্ছে ইনক্রিজ সল্ট এন্ড ওয়াটার রিটেনশন। আপনারা জানেন যে আমি আগে বলছি অ্যালডোস্টেরন হচ্ছে মেইন কজ ফর দিস। তো যখন অ্যালডোস্টেরন প্রডিউস হয়, ফিজিওলজিক্যালি অ্যালডোস্টেরন ডিগ্রেড হয় লিভারে, বাট যখন লিভার অসুস্থ থাকে, যখন সিরোসিস অফ লিভার হয়ে যায়, তখন তো আর ডিগ্রেড হইতে পারবে না, মানে হচ্ছে ডিগ্রেড হবে কিন্তু স্লোলি হবে, আর ইফেক্টিভলি হবে না, যার জন্য হাফ লাইফ অফ অ্যালডোস্টেরনটা বাড়বে, যার জন্য লং টাইমের জন্য প্লাজমাতে অ্যালডোস্টেরন থাকবে, যা অ্যালডোস্টেরন কজেস সল্ট এন্ড ওয়াটার রিটেনশন। সো থার্ড পয়েন্টটাও ডিসকাস করলাম। আর ফোর্থ পয়েন্টটা হচ্ছে লিম্ফ্যাটিক অবস্ট্রাকশন। যদি লিভার সাথে রিলেট করে বলি আমি, তাহলে পোটা হেপাটিসের লিম্ফ্যাটিক চ্যানেলটাও থাকে। ডিউ টু ফাইব্রোসিস, lymphatic channel will be compressed, as a result of which হাইড্রোস্ট্যাটিক প্রেসারটা বাড়বে, যার জন্য বেশি বেশি করে ফ্লুইড বাইরে যাবে। তো এই চারটা আমি লিভার সাথে রিলেট। তো এখন নেক্সট কোয়েশ্চেনে যাই, হোয়াট ইজ অ্যানাসার্কা? অ্যানাসার্কা ক্যান বি ডিফাইন্ড অ্যাজ সিভিয়ার জেনারেলাইজড ইডেমা, দিস ইজ কল্ড, and it is also called as dropsy. তো অ্যানাসার্কাটা কিছুই না, মানে হচ্ছে যে যেটা জেনারেলাইজড ইডেমা এর একটা টাইপ ছিল, ওটা যদি সিভিয়ার হয়, যদি অনেক সিগনিফিকেন্ট হয় আর বেশি করে ফুলে যায়, সিভিয়ার জেনারেলাইজড ইডেমা ইজ অ্যানাসার্কা. It is also called as dropsy. It is especially seen in nephrotic syndrome in case of children. আপনারা যখন ওয়ার্ডে যাবেন, স্পেশালি পেডিয়াট্রিক ওয়ার্ডে, পেডিয়াট্রিক নেফ্রোলজি ওয়ার্ডে, তখন নেফ্রোটিক সিনড্রোমের পেশেন্ট গুলা পাওয়া যায়। চিলড্রেন গুলা, ছোট ছোট চিলড্রেন গুলা থাকে, মানে এজটা থাকে হচ্ছে এই 5-6 ইয়ার্স মতো, আর তার থেকেও একটু নিচে থাকতে পারে। তো এই চিলড্রেনদের মধ্যে হচ্ছে ওদের ফেস অনেক ফুলে যায়, ওদের পেট অনেক ফুলে যায়, ওদের হাত পা অনেক ফুলে যায়, তো সারা বডিটা ফুলে থাকবে। তো এইটা, এই কন্ডিশনটাকে বলা হয় অ্যানাসার্কা। এখন মোর মোর কোশ্চেনে আসি, হাউ ইডেমা ডিউ টু কার্ডিয়াক ফেলিয়ার ডেভেলপস। তো এখন আমি কার্ডিয়াক ফেলিয়ার টা, এখানে কার্ডিয়াক ফেলিয়ার বুঝাইতে হলে স্পেসিফিক্যালি রাইট হার্ট ফেলিয়ার অর রাইট ভেন্ট্রিকুলার ফেলিয়ার কে বোঝানো হচ্ছে। কারণ হচ্ছে যে রাইট ভেন্ট্রিকুলার ফেলিয়ারে তিনটা কার্ডিনাল ফিচার থাকে। নাম্বার 1 হচ্ছে রেজড জেভিপি, রেজড জুগুলার ভেনাস প্রেসার। নাম্বার 2 হচ্ছে টেন্ডার হেপাটোমেগালি, এন্ড থার্ডটা হচ্ছে ডিপেন্ডেন্ট ইডেমা। তো ডিপেন্ডেন্ট ইডেমা একটা ফিচার হচ্ছে রাইট হার্ট ফেলিয়ারের। এখন এটা জিজ্ঞেস করা হচ্ছে যে হাউ ডাজ ইডেমা ডিউ টু কার্ডিয়াক ফেলিয়ার ডেভেলপস। তো এখানে আমি মেকানিজমটা বলতে চাই। ডিউ টু রাইট হার্ট ফেলিয়ার, রাইট ভেন্ট্রিকুলার ক্যানট pump in an appropriate way, due to which there will be increased accumulation of blood in right heart. When there will be increased accumulation of blood in right heart, it will cause a kind of obstruction of superior vena cava, due to which যখন সুপিরিয়র ভেনা কাভাতে ভলিউমটা বাড়বে, তখন রেসপেক্টিভ সাইডে হচ্ছে ভেনাস কনজেশন হবে। মানে আলটিমেটলি তো সব ভেন গুলা আপার, মানে আপার পার্টের বডি, আপার হাফ অফ বডি তো সুপিরিয়র ভেনা কাভা এন্ড ইনফেরিয়র ভেনা কাভা দিয়ে রাইট অ্যাট্রিমে আছে। তো আলটিমেটলি যখন প্রেসারটা বাড়বে, মানে রাইট হার্টে ফ্লুইড ব্লাডটা অ্যাকুমুলেট হবে, তখন সুপিরিয়র ভেনা কাভা এন্ড ইনফেরিয়র ভেনা কাভা বোথ, মানে এই দুইটাতেই প্রেসার বাড়বে, যার জন্য হচ্ছে ভেনাস রিটার্নটা এফেক্টেড হবে হোল বডি থেকে, যার জন্য হচ্ছে মানে ডিউ টু hampering of venous return there will be accumulation of fluid, তো it will cause edema. and second আরেকটা ফ্যাক্টর আছে, সেকেন্ড ফ্যাক্টর আছে যে যেহেতু ভেনাস রিটার্নটা কমে গেছে, অ্যাজ এ রিজাল্ট কার্ডিয়াক আউটপুটটাও কমবে, আর যখন কার্ডিয়াক আউটপুট কমবে তখন রেনাল ব্লাড ফ্লো কমবে। তো রেনাল ব্লাড ফ্লো কমলে এখানে রেনিন অ্যাঞ্জিওটেনসিন হবে। এটা আমি ডিটেল
মেকানিজম একটু পরে ডিসকাস করব যখন আমি শকে আসবো। তো আপনারা জানে থাকেন, আপাতত বুঝেন যে ডিউ টু ডিক্রিজড renal perfusion, there will be activation of renin angiotensin aldosterone system, due to which aldosterone will be generated. As a result, there will be increased salt and water retention. তো এই দুইটা হচ্ছে cause of edema, means mechanism of edema due to cardiac failure. তো এখন আসি লাস্ট কোশ্চেনে, গিভ দ্য ব্রিফ মেকানিজম অফ এডেমা ফর্মেশন। তো ওইটাই চারটা যেটা আমি কথা বলছি ওইটাই আপনি স্টেট করে দিবেন। নাম্বার 1 হচ্ছে ইনক্রিজ হাইড্রোস্ট্যাটিক প্রেসার, নাম্বার 2 টা হচ্ছে ডিক্রিজ প্লাজমা অনকোটিক প্রেসার, নাম্বার 3 টা হচ্ছে ইনক্রিজ সল্ট এন্ড ওয়াটার রিটেনশন, এন্ড নাম্বার 4 টা হচ্ছে লিম্ফ্যাটিক অবস্ট্রাকশন। তো এখন নেক্সট পেজে আসি, নেক্সট স্লাইডে আসি। আমরা ইডেমাটা শেষ করছি, এখন আমরা যাই থ্রোম্বোসিস। তো প্রথম কোশ্চেন হচ্ছে ডিফাইন থ্রোম্বোসিস। তো থ্রোম্বোসিস মানে কি এটা বোঝা যাচ্ছে। আগে থ্রোম্বোসিস বোঝার আগে আমাদেরকে বুঝতে হয় যে হোয়াট ইজ থ্রোম্বাস। তো থ্রোম্বাস মানে হচ্ছে solid or semi solid substances, or solid or semi solid object or mass formed by constituent of blood in an uninterrupted cardiovascular system is called thrombosis. তো এখানে একটা কথাটা আপনারা দেখেন যে solid or semi solid mass formed by constituents of blood, মানে হচ্ছে এটা স্পেসিফিক্যালি কনস্টিটিউয়েন্টস অফ ব্লাড, মানে কার্ডিওভাস্কুলার সিস্টেম ভিতরে যে ব্লাড গুলা, যে কন্টেন্ট গুলা আছে ভেসেলের ভিতরে ক্লোজড কনফাইন্ড যে কন্টেন্ট গুলা আছে ওখান থেকেই অ্যারাইজ হবে। নোট দ্যাট কি এটা বাইরে থেকে আসে না, থ্রোম্বোসিস বাইরে থেকে আসে না। থ্রোম্বোসিস হচ্ছে সব সময় হচ্ছে এটা ইট কামস ফ্রম কনস্টিটিউয়েন্ট অফ ব্লাড। এন্ড আমি আবার ডেফিনেশনটা রিপিট করতে চাই, solid mass formed by constituent of blood in an uninterrupted cardiovascular system is called thrombus. মানে আমি uninterrupted cardiovascular system ওই ওয়ার্ডটা ইউজ করছি, মানে হচ্ছে বাইরে থেকে আসবে না, স্পেসিফিক্যালি ব্লাড আর কনস্টিটিউয়েন্ট অফ ব্লাড দ্বারা ফর্ম হবে। এটা ছিল থ্রোম্বাস। এন্ড thrombosis মানে হচ্ছে process of formation of thrombus, the process by which thrombus is called thrombosis. তো আপনারা ডেফিনিশন হিসাবে লিখবেন যে thrombosis can be defined as process of formation of thrombus, where thrombus can be defined as solid mass formed by constituent in an uninterrupted cardiovascular system. তো আপনারা ফলো করতে পারছেন, থাকলে কিছু না বুঝে থাকলে আর কিছু মিস হয়ে থাকলে আপনারা কমেন্টে টাইপ করতে পারবেন, আমাদের হোস্ট মুসা ভাই আমাকে বলবে, তখন আমি আবার অ্যান্সার করার চেষ্টা করব। তারপর এই প্রথম প্রশ্নটা শেষ। সেকেন্ড প্রশ্নটা হচ্ছে হাউ ডাজ অল্টারড অর চেঞ্জ ইন ব্লাড ফ্লো কজেস থ্রোম্বোসিস। এটার আগে আমি একটা জিনিস ডিসকাস করতে চাই, আমি ওয়ার্কআউট স্ট্রাইডটা ডিসকাস করতে চাই। ওয়ার্কআউট স্ট্রাইড মানে হচ্ছে ওয়ার্কআউট স্ট্রাইডে তিনটা জিনিস থাকে। নাম্বার 1 জিনিসটা হচ্ছে অল্টারেশন ইন ব্লাড ফ্লো, সরি নাম্বার 1 টা হচ্ছে চেঞ্জ ইন অল্টারেশন ইন এন্ডোথেলিয়াম। রবিনসে এইটা লেখা আছে ইনজুরি অফ দ্য এন্ডোথেলিয়াম। তো নাম্বার 1 পয়েন্ট আপনারা লিখবেন changes in endothelium, which is basically endothelial injury. Number 2 পয়েন্টটা হচ্ছে alteration in normal blood flow, and number 3 টা হচ্ছে যে change in constituent of blood, or that is hypercoagulability of the blood. মানে হচ্ছে এই টার্মটা রবিনসে লেখা আছে hypercoagulability of the blood, মানে হচ্ছে যে ব্লাডের কোয়াগুলেট করা ক্যাপাসিটিটা বাড়বে। মানে এই তিনটা হচ্ছে ওয়ার্কআউট স্ট্রাইড। আমি আবার রিপিট করতেছি, আপনারা নোট করেন। নাম্বার 1 হচ্ছে চেঞ্জেস ইন এন্ডোথেলিয়াম, নাম্বার 2 হচ্ছে অল্টারেশন ইন নরমাল ব্লাড ফ্লো, দ্যাট ইজ
turbulence of blood flow, and number 3 হচ্ছে hypercoagulability of the blood. তো এই তিনটা ছিল ওয়ার্কআউট স্ট্রাইডটা। তো ওয়ার্কআউট স্ট্রাইড মধ্যে একটা কম্পোনেন্টটা হচ্ছে চেঞ্জ ইন ব্লাড ফ্লো, যেটা নাম্বার 2 তে কোশ্চেন হিসাবে আসছে যে হাউ ডাজ altered or change in blood flow causes thrombosis. তো আমি এটা ডিসকাস করতে চাইছি ডিটেল। তো how does change in blood flow causes থ্রোম্বোসিস, যদি প্রিসাইজ ভাবে বলতে হয় তখন হচ্ছে এখানে তিনটা কথা আসবে। নাম্বার 1 কথাটা হবে যে loss of laminar flow which leads to orientation of platelets on the endothelial surface. নাম্বার 2 টা হচ্ছে যে প্রিভেনশন অফ ডাইলুশন অফ কোগুলেশন ফ্যাক্টর, মানে হচ্ছে কোগুলেশন ফ্যাক্টর তো ব্লাডে থাকে, আর যখন ব্লাড ফ্লো থাকে নরমালি তখন হচ্ছে যে এই কোগুলেশন ফ্যাক্টরকে ডাইলুট করা যায়, কিন্তু যখন হচ্ছে যে ব্লাড ফ্লো মানে ব্লাড ফ্লোটা অল্টার হবে তখন ভালো করে এই কোগুলেশন ফ্যাক্টরকে ওয়াশ অর ডাইলুট করতে পারবে না, যার জন্য কোগুলেশন ফ্যাক্টর অ্যাকুমুলেট হবে আর এর জন্য হচ্ছে থ্রম্বোসিস হবে। নাম্বার 3 টা হচ্ছে যে রিডাকশন ইন ইনফ্লো অফ ক্লটিং ফ্যাক্টর টু দ্যাট সাইট, মানে হচ্ছে যখন ব্লাড ফ্লো হবে নর্মাল তখন হচ্ছে যে ক্লটিং ফ্যাক্টরে ইনহিবিটর মানে ক্লটিং ফ্যাক্টর ইনহিবিশন ফ্যাক্টর গুলা ও সাইডে যাইতে থাকবে এন্ড ইট প্রিভেন্টস দ্য অ্যাকশন অফ ক্লটিং ফ্যাক্টর। বাট যখন ব্লাডটা স্ট্যাসিস হয়ে যাবে অর অল্টারনেশন অফ ব্লাড ফ্লো হবে তখন হচ্ছে যে ক্লটিং ফ্যাক্টরের ইনহিবিটরটাও ওই সাইডে যাইতে পারবে না, যার জন্য থ্রম্বোসিস ফর্ম হবে। তো এখন হচ্ছে যে একটা কথা এখানে আমি বলতে চাই, নর্মাল ব্লাড ফ্লো যেটা হিউম্যান বডিতে থাকে তাকে বলা হয় ল্যামিনার ব্লাড ফ্লো। ল্যামিনার ব্লাড ফ্লোতে কি হয় যে সেলস গুলা সেন্ট্রালি থাকে এন্ড প্লাজমা গুলা পেরিফেরালি থাকে, কিন্তু ডিউ টু দিস অল্টারেশন অফ ব্লাড ফ্লো উল্টা জিনিসটা হয়, মানে হচ্ছে সেলস গুলা পেরিফেরি দিকে চলে আসে, স্পেশালি প্লেটলেটস গুলা পেরিফেরি দিকে চলে আসে আর এটা দে হ্যাভ টেন্ডেন্সি টু ফর্ম থ্রম্বাস। তো রাইট ডাউন দ্য প্যাথোজেনেসিস অফ ভেনাস থ্রম্বোসিস, এটাই আপনারা হচ্ছে যখন প্যাথোজেনেসিস অফ ভেনাস থ্রম্বোসিসটা আসবে তখন হচ্ছে ডিটেইল ভাবে ওয়ার্কআউট স্ট্রাইডকে ডিসকাস করতে হবে, যেখানে ওয়ার্কআউট স্ট্রাইডটা ছিল। তো ওয়ার্কআউট স্ট্রাইড মধ্যে প্রথমটা ছিল এন্ডোথেলিয়াল ইনজুরি। তো এন্ডোথেলিয়াল ইনজুরি টাকে আর এরপরে কোশ্চেনটা আছে যে ডিসকাস ব্রিফলি দ্য রোল অফ এন্ডোথেলিয়াল ইনজুরি, হাউ এন্ডোথেলিয়াল ইনজুরি লিডস টু থ্রম্বোস ফর্মেশন, যেটা 4 নম্বরে আছে। তো আমি এই প্রথম পয়েন্টটা যেটা আছে ওয়ার্কআউট স্ট্রাইডের প্রথম পয়েন্ট চেঞ্জ ইন এন্ডোথেলিয়াম অর এন্ডোথেলিয়াল ইনজুরি, এটাকে ডিটেইল ভাবে ডিসকাস করতে চাই। তো এন্ডোথেলিয়াম হচ্ছে ব্লাড ভেসেলের তিনটা লেয়ার আছে, টুনিকা অ্যাডভেন্টিসিয়া, টুনিকা মিডিয়া এন্ড টুনিকা ইন্টিমা। টুনিকা ইন্টিমা হচ্ছে এন্ডোথেলিয়াম, আর এন্ডোথেলিয়ামের অনেক ইম্পর্টেন্ট রোল আছে, এর প্রোথ্রম্বোটিক এন্ড থ্রম্বোটিক রোল দুইটাই আছে। প্রোথ্রম্বোটিক রোলের কারণে থ্রম্বোসটা ফর্ম হয় এন্ড অ্যান্টি থ্রম্বোটিক রোলের কারণে থ্রম্বোসটা প্রিভেন্ট হয়। ইন নর্মাল কন্ডিশন এই দুইটা জিনিসটা ব্যালেন্স থাকে, প্রোথ্রম্বোটিক এন্ড অ্যান্টি থ্রম্বোটিক রোল ইজ ব্যালেন্সড ইন নর্মাল কন্ডিশন, বাট if there is endothelial injury then this is hampered. সো আমি থ্রম্বোটিক এন্ড প্রোথ্রম্বোটিক রোল একটু পরে ডিসকাস করব, কারণ হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন মোর কোশ্চেন মধ্যে নাম্বার 1 এন্ড নাম্বার 2 মধ্যে প্রোথ্রম্বোটিক রোল অফ এন্ডোথেলিয়াম এন্ড অ্যান্টি থ্রম্বোটিক রোল অফ এন্ডোথেলিয়াম এর কোশ্চেন জিজ্ঞেস করা আছে, তো আমি তখন ডিটেইল ভাবে ডিসকাস করব প্রোথ্রম্বোটিক এন্ড থ্রম্বোটিক রোল। তখন এখন জানার জন্য আপনারা বুঝেন যে ওয়ার্কআউট স্ট্রাইডের প্রথম পয়েন্টটা হচ্ছে চেঞ্জ ইন এন্ডোথেলিয়াম, এন্ড চেঞ্জ ইন এন্ডোথেলিয়াম causes disturbance in equilibrium between prothrombotic and thrombotic role of endothelium due to which the clot is formed. নাম্বার 1টা আশা করি যে আমি ভালো করে আপনাদেরকে বুঝাই দিলাম, চেঞ্জেস এন্ডোথেলিয়াম। নাম্বার 2 টা হচ্ছে অল্টারেশন ইন নরমাল ব্লাড ফ্লো। তো যখন অল্টারেশন ইন নরমাল ব্লাড ফ্লো অর টার্বুলেন্স অফ ব্লাড ফ্লো হয় তখন আমি বলছি যে প্লেটলেট গুলা পেরিফেরির দিকে আসবে, যার জন্য থ্রম্বোস ফর্মেশনের টেন্ডেন্সিটা বাড়বে, সাথে সাথে হচ্ছে ফ্যাক্টর 8 কোগুলেশন ফ্যাক্টর ডাইলুশনও কমে যাবে,
অ্যাজ নর্মাল যখন ব্লাড ফ্লো হবে তখন কোগুলেশন ফ্যাক্টর গুলা ডাইলেট হয়, কিন্তু when there is alteration of blood flow then there is prevention of coagulation of clotting factor due to which প্লেটলেট সাথে সাথে clotting factorটাও accumulate হবে and they form thrombus, and সাথে সাথে there will be decrease in supply of anti thrombo মানে clotting factor inhibitors to the site. তো এটা ছিল সেকেন্ড পয়েন্ট, আমি ডিসকাস করে ফেললাম যে অল্টারেশন অফ ব্লাড ফ্লো মধ্যে তিনটা পয়েন্ট বললাম আমি। এখন তৃতীয় পয়েন্টে আসি। তৃতীয় পয়েন্টটা হচ্ছে যে হাইপার কোগুলেবিলিটি অফ ব্লাড। তো হাইপার কোগুলেবিলিটি অফ ব্লাড উপরের দুই জিনিস যেটা আমি বললাম ওইটা রেজাল্ট করবে হাইপার কোগুলিটি অফ ব্লাড, এটা ছিল সেকেন্ডারি হাইপার কোগুলিবিলিটি। কিন্তু প্রাইমারি হাইপার কোগুলিবিলিটি জেনেটিক ডিসঅর্ডার একটা। তো এখানে হচ্ছে যে হাইপার কোগুলিবিলিটি আর চেঞ্জ ইন কনস্টিটিউয়েন্ট অফ ব্লাড, এটা ছিল থার্ড পয়েন্টটা। এখন সেকেন্ডারি হাইপার কোগুলিবিলিটিতে হচ্ছে যে অনেক কজ হইতে পারে, ফর এক্সাম্পল প্রলংড রেস্ট or prolonged immobilization, tissue damage, burn, myocardial infarction, smoking হইতে পারে, OCP uses হইতে পারে, এটা causes of secondary hypercoagulability। তো আশা করি যে আমি ভার্কাউস ট্রাইডের তিনটা পয়েন্ট ডিসকাস করলাম, আপনারা বুঝতে পারছেন। এখন 6 নম্বরেও আছে যে রাইট শর্ট নোটস অন ভার্কাউস ট্রাইড, তো ওই তিনটা পয়েন্টটাই ডিসকাস করে দিবেন যেটা আমি আগে বলছি। আর প্যাথোজেনেসিস অফ থ্রম্বোস ফর্মেশন মধ্যেও এই ভার্কাউস ট্রাইডকেই ভালো করে ডিসক্রাইব করে দিবেন। এরপরে আমরা নেক্সট স্লাইডে যাই। এখানে মোর কোয়েশ্চেনের মধ্যে নাম্বার 1টা আছে। নাম্বার 1 দেখি যে রাইট ডাউন দ্য প্রোথ্রম্বোটিক রোল অফ এন্ডোথেলিয়াম ইন থ্রম্বোস ফর্মেশন। তো আমি আগে বলছি যে এই প্রোথ্রম্বোটিক এন্ড থ্রম্বোটিক রোল মানে এন্ডোথেলিয়ামের একটা রোল আছে যে প্রোথ্রম্বোটিক এন্ড থ্রম্বোটিক রোল, এটা ইকুইলিব্রিয়াম মধ্যে থাকে নরমাল এন্ডোথেলিয়ামে। দ্যাটস ওয়াই থ্রম্বোস ইজ নট ফর্মড during normal physiological condition, but if there is disturbance of endothelium তখন হচ্ছে যে কোনো কারণে প্রোথ্রম্বোটিক রোলটা অ্যান্টিথ্রম্বোটিক রোলকে ওভারকাম করতে পারে, and due to which there may be thrombus formation. এখন কোশ্চেন আছে যে রাইট ডাউন দ্য প্রোথ্রম্বোটিক রোল অফ এন্ডোথেলিয়াম ইন থ্রম্বোস ফর্মেশন। তো এখানে বেসিক্যালি তিনটা জিনিস আসবে। The prothrombotic roles of endothelium in thrombus formation are number 1 টা হচ্ছে endothelium produces von Willebrand factor. Von Willebrand factor is responsible for attachment of platelets with endothelium. নাম্বার 1 গেল। নাম্বার 2 টা হচ্ছে যে endothelium produces certain chemical tissue factors which acts as inhibitor of fibrinogen, sorry, প্লাজমিনোজেন অর ফাইব্রিনোলাইসিন। সরি আমি মিস্টেক করে ফাইব্রিনোজেন বলে ফেললাম, এখানে ফাইব্রিনোজেনের কথাটা আনবেন না। আমি একটা জিনিস বলতে চাই যে প্লাজমিনোজেন হচ্ছে ইনঅ্যাক্টিভ ফর্মে থাকে, এর কাজটা হচ্ছে ফাইব্রিনোলাইসিস করা, মানে ফাইব্রিন যেটা ফর্ম ক্লট ফর্ম হয় তাকে ভাঙা, তাকে ব্রেক করা, তাকে বলা হয় প্লাজমিনোজেন। প্লাজমিনোজেনটা হচ্ছে ফর্মে থাকে, এন্ড যখন এটা অ্যাক্টিভ হয় তখন এটাকে বলা হয় প্লাজমিন। তো প্লাজমিনের আর একটা নাম হচ্ছে ফাইব্রিনোলাইসিন। তো ফাইব্রিনোলাইসিন কি করে যে হচ্ছে ক্লট গুলা মানে থ্রোম্বোসিস গুলা যেগুলা ফর্ম হয় তাকে ভাঙে ফাইব্রিন ডিগ্রেডেশন প্রোডাক্ট গুলা ফর্ম করে। তো যদি এটার অ্যাক্টিভেশন জন্য কিছু ফ্যাক্টর গুলা লাগে, কিন্তু যখন এই ভার্কাউস ট্রাইডের মেকানিজমটা আসবে তখন হচ্ছে যে প্লাজমিনোজেনের অ্যাক্টিভিটিটা হ্যাম্পার হবে। তো এটা গেল যে আপনারা লিখবেন নাম্বার 2 পয়েন্টে যে সিনথেসিস অফ টিস্যু ফ্যাক্টর দ্যাট endothelium secretes inhibitor of plasminogen activator and prevents fibrinolysin activities. And number 3 টা হচ্ছে যে synthesis of certain tissue factors which activates extrinsic clotting cascade. তো এইগুলা ছিল প্রোথ্রম্বোটিক রোল। আমি আবার রিপিট করতে চাচ্ছি ভালো করে, যেহেতু আপনারা প্রিসাইজলি নোট করতে পারবেন। নাম্বার 1 হচ্ছে the prothrombotic role of endothelium are number 1 produces von Willebrand factor which
helps in attachment of platelets with endothelium. Number 2 হচ্ছে synthesis of tissue factor that activates extrinsic clotting cascade. And number 3 টা হচ্ছে যে secretes inhibitor of plasminogen or fibrinolysin activator and prevents fibrinolysin activity. এখন অ্যান্টি থ্রোম্বোটিক রোলে আছে, তারপরে স্লাইডটা যেটা আছে। তো অ্যান্টি থ্রোম্বোটিক রোলগুলো হচ্ছে নাম্বার 1 হচ্ছে ইটস endothelium secretes prostacyclins and nitric oxides. এই দুইটার কাম হচ্ছে যে ইনহিবিশন অফ প্লেটলেট এগ্রিগেশন। নাম্বার 2 টা হচ্ছে endothelium secretes biochemical substances like heparin which is the main anticoagulant or in human body. হেপারিন সাথে সাথে আরো অনেক যেমন অ্যান্টিথ্রোমিন 3, প্রোটিন সি, প্রোটিন এস, আলফা 2 ম্যাক্রোগ্লোবিউলিন এটসেট্রা। তবে মেন হচ্ছে হেপারিন। আপনারা কিছু মনে না থাকলে হেপারিন লিখে দিলেও চলবে। এন্ড থার্ড পয়েন্টটা হচ্ছে যে সিক্রিটস প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর। তো প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর এন্ডোথেলিয়াম দ্বারা সিক্রিট হয়, যেটা হচ্ছে প্লাজমিনোজেনকে অ্যাক্টিভ করে প্লাজমিন আর ফাইব্রিনোলাইসিনে চেঞ্জ করবে। আর এই প্লাজমিন আর ফাইব্রিনোলাইসিনটা হচ্ছে যে ক্লট ফর্ম হচ্ছে, থ্রোম্বাস ফর্ম হচ্ছে, তাকে ব্রেক করবে। এখন থার্ড নাম্বার কোশ্চেনে আসি, গিভ দ্য ফেট অফ থ্রোম্বাস ফরমেশন। থ্রোম্বাস ফরমেশনের ফেট গুলা যখন আমাকে এই ডিসক্রাইব করতে হয়, যখন তো নাম্বার 1 আমি বলবো যে আমি ডিসক্রাইব করে ফেলছি যে ডিসলিউশন অফ থ্রোম্বাস বাই ফাইব্রিনোলাইসিন 1। নাম্বার 2 টা হচ্ছে যে there may be propagation of thrombus and যদি একটা থ্রোম্বাস ফর্ম হয়েছে আর যদি এটা ডিট্যাচ হয়ে যায়, তখন আমরা এই কন্ডিশনকে বলবো থ্রোম্বো এম্বোলিজম এন্ড ওই পার্টিকেলটাকে বলবো এম্বোলাস। তো it can propagate as embolus. এন্ড নাম্বার 3 টা হচ্ছে রিক্যানালাইজেশন, মানে হচ্ছে ওই থ্রোম্বাস দিয়ে একটা ক্যানাল আবার ফর্ম হয়ে যাবে। নাম্বার 4 হচ্ছে অর্গানাইজেশন, মানে হচ্ছে যে থ্রোম্বাসকে ওই ভেসেল ওয়াল ভিতরে ইনকর্পোরেট করে নিবে। যখন ভেসেলের মানে ওয়ালটার হিল করবে, হিল করার সময় হচ্ছে ওই থ্রোম্বাস যেটা ফর্ম হয়েছে ওইটা আবার ওয়ালের মধ্যে রি ইনকর্পোরেট হয়ে যেতে পারে। নাম্বার 3 টা হচ্ছে প্যাথোলজিক ক্লাসিফিকেশন। তো এই পাঁচটা আমি আবার রিপিট করতে চাই। নাম্বার 1 হচ্ছে ডিসলিউশন বাই ফাইব্রিনোলাইসিন, নাম্বার 2 টা হচ্ছে propagation as embolus, নাম্বার 3 টা হচ্ছে রিক্যানালাইজেশন, নাম্বার 4 টা হচ্ছে রিঅর্গানাইজেশন, এন্ড নাম্বার 5 টা হচ্ছে যে প্যাথোলজিক ক্লাসিফিকেশন। তো থ্রোম্বাস মোটামুটি শেষ। এখন আমরা নতুন টপিকে আসি। মুসা ভাই, হ্যালো, যদি আপনাদের ভাই একটা যদি কোশ্চেন ছিল জি জি যে বলো। একজন কোশ্চেন করছে, sometimes in pregnancy edema occurs in leg, why হ্যাঁ this জি, occurs, is it due to protein energy malnutrition or hormonal cause? থ্যাংক ইউ সো মাচ। এই প্রশ্ন যারা জিজ্ঞাসা করছেন অনেক সুন্দর একটা প্রশ্ন। থ্যাংক ইউ সো মাচ ফর দিস কোয়েশ্চেন। এখন কজেস অফ ইডেমা ইন প্রেগনেন্সি। তো আমি আগে বলছি যে 4টা প্যাথোফিজিওলজি আছে ফর দ্য ফরমেশন অফ ইডেমা। যদি প্রেগনেন্সি হয় তখন মেইন ফ্যাক্টরটা আসবে, যেটা হচ্ছে মেইন ফ্যাক্টরটা আসবে। তবে নর্মাল প্রেগনেন্সিতে হচ্ছে লেগ সোয়েলিং থাকে না। লেগ সোয়েলিংটা হচ্ছে ওয়ান অফ দ্য ডেঞ্জার অর ওয়ার্নিং সাইন অফ প্রেগনেন্সি। আপনারা যখন 5th ইয়ারে উঠবেন তখন গাইনিকোলজিতে পড়বেন, সরি অপসে পড়বেন, অপস এন্ড গাইনিতে পড়বেন যে লেগ সোয়েলিং ইজ ওয়ান অফ দ্য ডেঞ্জার সাইন। এন্ড লেগ সোয়েলিং এর প্যাথোফিজিওলজি আমি বলতেছি। তো during pregnancy intra-abdominal pressure rises because যখন প্রেগনেন্সি হবে তখন হচ্ছে ইউটেরাসের হাইটটাও বাড়বে। যখন 24 উইকস হবে তখন আম্বিকাসের লেভেলে হবে। যখন 36 উইকসে যাবে, 36 উইকসে হয়েছে জিপিস্টার্নাম পর্যন্ত যাবে। তো আপনারা ইমাজিন করতে পারেন যে ইন 36 উইকস প্রেগনেন্সি uterus is enlarged to such an extent that it extends up to জিপিস্টার্নাম। তো একটা ইউটেরাস একটা ছোট অর্গান, যেটা পেলভিক অর্গান ছিল, ওটা জিপিস্টার্নাম পর্যন্ত চলে গেছে। মানে হিউজ একটা স্পেস অকুপাই করতেছে ওই গ্র্যাভিড ইউটেরাসটা। তো এখানে কি হয় যে অবভিয়াসলি ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেসারটা বাড়ে, অনেক গুণ বাড়ে।
মানে মাল্টিপল টাইমস বাড়বে। কারণ হচ্ছে যে ওই ইউটেরাস যেটা অনেক ছোট ছিল, পেলভিস মধ্যে ছিল, ওটা বড় হয়ে সারা অ্যাবডোমিনাল ক্যাভিটি কে স্পেস অকুপাই করে জিপিসানাম পর্যন্ত চলে গেছে। এটা হচ্ছে 36 উইকস প্রেগন্যান্সি আমি কথা বলতেছি। 36 উইকস প্রেগন্যান্সিটা সারা মানে ওই গ্র্যাভিটি ইউটেরাসটা পুরাটাই স্পেস অকুপাই করবে অ্যাবডোমিনাল ক্যাভিটিতে। তো ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেসারটা বাড়বে। এর কারণে কি হবে যে আমাদের ভেনা কাভা আছে, ইনফেরিয়র ভেনা কাভা মেইনলি, যেহেতু সুপেরিয়র ভেনা কাভা তো উপরের দিকে আছে, তবে সুপেরিয়র ভেনা কাভাতেও রোল আসবে একটু, কিন্তু ইনফেরিয়র ভেনা কাভা মেইনলি যেটা অ্যাবডোমেন দিয়ে যায়, ইনফেরিয়র ভেনা কাভা হিউজলি কম্প্রেশন হবে। তো কম্প্রেশন হওয়ার কারণে ইনফেরিয়র ভেনা কাভার হাইড্রোস্ট্যাটিক প্রেসারটা বাড়বে। বাড়ার কারণে হচ্ছে যে ইম্পেয়ার্ড ভেনাস ড্রেনেজ হবে, যার জন্য ইডেমা হবে। তো মেইন কজটা হচ্ছে এটা, কজ অফ ইডেমা। এখন আর মাইল নিউট্রিশনও হইতে পারে, কারণ হচ্ছে যে তখন তো নিউট্রিশনাল ডিমান্ডটা বাড়বে। তো তখন হচ্ছে যদি একটু অ্যাডিকুয়েট আছে, তখন প্রোটিন ডিফিসিয়েন্সি হইতে পারে। তবে মাইল নিউট্রিশন একটু পরে উল্লেখ করা ভালো। আগে বলবেন যে ইনক্রিজ অ্যাবডোমিনাল প্রেসার লিডিং টু ভেনাস ইম্পেয়ারমেন্ট অফ ভেনাস ড্রেনেজ। নাম্বার 2 বলবেন, আমি যেটা বলতেছি এখানে হচ্ছে একটা টার্ম আমি বলতে চাই, যেটাকে বলা হয় প্রিক্ল্যাম্পসিয়া। প্রিক্ল্যাম্পসিয়াতে ম্যাসিভ প্রোটিন ইউরিয়া থাকবে। তো ম্যাসিভ প্রোটিন ইউরিয়া হচ্ছে ওয়ান অফ দ্য ফিচার অফ প্রিক্ল্যাম্পসিয়া। এখানে মোর দেন 5 গ্রাম প্রোটিন ইন 24 আওয়ার লস হইতে পারে। তো এই কন্ডিশনে তো অটোমেটিক্যালি হচ্ছে একটা হাইপোপ্রোটিনেমিয়া মতো কন্ডিশন ক্রিয়েট হবে, যার জন্য হচ্ছে যে আপনার প্লাজমা অনকোটিক প্রেসারটা কমবে, এন্ড ডিউ টু হুইচ ইডেমা ফর্ম হবে। সাথে সাথে লিম্ফ্যাটিক অবস্ট্রাকশনও হইতে পারে, বিকজ ডিউ টু ইনক্রিজড অ্যাবডোমিনাল প্রেসার। এখানে যেহেতু ভেনাস কম্প্রেশন হচ্ছে, ইট ইজ অবভিয়াস দ্যাট লিম্ফ্যাটিক কম্প্রেশনও হবে। তো এই তিনটা ফ্যাক্টরটা প্রেগনেন্সি ক্ষেত্রে আসবে। তখন এখন ফোর্থ ফ্যাক্টরে চিন্তা করি যে ডিক্রিজ অ্যালডোস্টেরন, সরি ইনক্রিজ সল্ট এন্ড ওয়াটার রিটেনশন। এটাও তো সিগনিফিকেন্ট না, কারণ হচ্ছে যে এখানে অ্যালডোস্টেরন মেটাবলিজম নরমাল থাকবে। তো প্রথম যেগুলো আমি বললাম যে ইনক্রিজ অ্যাবডোমিনাল প্রেসার লিডিং টু ভেনাস কনজেশন। নাম্বার 2টা হচ্ছে যে ইনক্রিজ প্রোটিন লস ইন কমপ্লিকেশনস লাইক প্রিক্ল্যাম্পসিয়া, এন্ড ম্যালনিউট্রিশন কেও আমরা থার্ডে রাখতে পারি। এন্ড ফোর্থে হচ্ছে যে লিম্ফ্যাটিক অবস্ট্রাকশন। তো আশা করি যে যারা এই প্রশ্ন জিজ্ঞেস করছেন এই আমার অ্যান্সারটা বুঝতে পারছেন। মুসা ভাই, থ্যাংক ইউ ভাইয়া, অনেক ইনফরমেটিভ আচ্ছা ছিল এবং অনেক সুন্দর করে এক্সপ্লেনেশন করছেন, যে আচ্ছা ইনশাআল্লাহ তারা হয়তো বুঝতে পারছে। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। এখন আমি প্রসিড করতে চাই ডিফাইন এম্বোলিজম। তো এম্বোলিজমের ডেফিনিশন বলার আগে আমি আবার একটু থ্রোম্বোসের জিনিসটা একটু বলতে চাই। যে থ্রোম্বোসের ডেফিনিশন আমি বলছিলাম, সলিড আর সেমি সলিড মাস ফর্মড আ কনস্টিটিউয়েন্ট অফ ব্লাড। মানে এখানে এক্সক্লুসিভলি অনলি কনস্টিটিউয়েন্ট অফ ব্লাড, মানে ব্লাড ভেসেল ভিতরে যেটা আছে তার দ্বারা ফর্ম হবে। কিন্তু এম্বোলিজমের ক্ষেত্রে এম্বোলিজম হচ্ছে প্রসেস অফ ফর্মেশন অফ এম্বোলাস। আর এম্বোলাসটা হচ্ছে যে, আমি এখন এম্বোলাসের ডেফিনিশনটা বলতেছি, যে সলিড লিকুইড আর গ্যাসিয়াস মাস ট্রান্সপোর্টেড বাই ব্লাড from its point of origin or formation to distant places and is impacted is called embolus. তো এখানে একটা থ্রোম্বাস সাথে ভিন্ন ব্যাপারটা কি, যে thrombus is exclusive thrombus formation occurs exclusively by the constituent of blood or its components, and it occurs in uninterrupted cardiovascular system. বাট এম্বোলাসের ক্ষেত্রে হচ্ছে ভিতরে থেকেও আসতে পারে, মানে ওর বাইরে থেকেও আসতে পারে। ভিতরে থেকে কখন আসবে, যখন থ্রোম্বাসটাই ডিট্যাচ হয়ে যাবে, তখন এইটাকে এই কন্ডিশন, এই এম্বোলাসটা হচ্ছে ভিতরে থেকে ফর্ম হবে। কিন্তু বাইরে থেকে কখন আসবে, যেমন হচ্ছে এয়ার, তারপর ফ্যাট, তারপর ফ্লুইড, এগুলা যখন বাইরে থেকে আসতে পারবে। তো তখন এটাই হচ্ছে মেইন ডিফারেন্স, যে থ্রোম্বোস হচ্ছে এক্সক্লুসিভলি ভিতরে থেকে আসবে, আর এম্বোলাসটা হচ্ছে বাইরে থেকেও আসতে পারে, ভিতরে থেকেও আসতে পারে। তো আশা করি যে এম্বোলাসের ডেফিনিশনটা বুঝতে পারতেছেন। আমি আবার রিপিট করতেছি,
solid, liquid, or gaseous mass transported by blood from its point of origin or from its point of entry to distant places and is impacted is called embolus, and the process of formation of embolus is called embolism. তো এটা ছিল এম্বোলিজমের ডেফিনিশন। এখন আসি এয়ার এম্বোলিজম। এয়ার এম্বোলিজমটা হচ্ছে একটা ভাস্ট জিনিস। এয়ার এম্বোলিজমের কথা আসলে এখানে হচ্ছে আমি একটা জিনিসটা এক্সপ্লেন করতে চাই যে এয়ার এম্বোলাস ম্যাক্সিমাম কেসে, মানে ম্যাক্সিমাম না, হচ্ছে অল কেসে এটা বাইরে থেকেই আসে এয়ারটা। তো এয়ার এম্বোলাসটা হচ্ছে এয়ার এম্বোলিজম আর গ্যাস এম্বোলিজম, এটা হচ্ছে অনেক কন্ডিশনে আসতে পারে। নাম্বার ওয়ান কন্ডিশন হচ্ছে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট। যদি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়, সিভিয়ার চেস্ট ট্রমা হচ্ছে which may lead to conditions like pneumothorax। তো এই কন্ডিশনে হচ্ছে যে লং দ্বারা হচ্ছে এয়ার পার্টিকেলস গুলা, সরি, এয়ারের কিছু বাবলস গুলা হচ্ছে ভেসেল ভিতরে ঢুকতে পারবে, নাম্বার ওয়ান। নাম্বার টুটা হচ্ছে ডিউরিং অপারেটিভ প্রসিডিউর, লাইক কোনো অপারেশন হইতে পারে, তখন হচ্ছে যে সার্জন দ্বারা ভুল হয়ে ওখানে বেশি করে এয়ারটা ঢুকে যেতে পারে। স্পেশালি ইট অকার্স ডিউরিং অবস্টেট্রিক অপারেশনস এন্ড ল্যাপারোটমি অপারেশনের টাইমেও হয়। নাম্বার থ্রিটা হচ্ছে যে এম্বোলাসটা it may be induced hydrogenically. For example, যদি আইভি, আপনারা তো ওয়ার্ডে আইভি দেখবেন or হয়তো দেখছেন, আইভি রুটে যখন ড্রাগটা ইনজেক্ট করা হয়, ফর এক্সাম্পল একটা অ্যান্টিবায়োটিক সাপোজ সেফট্রাক্সন আইভি রুটে ইনজেক্ট করতেছে, তখন যদি কেয়ারলেসনেস এর জন্য হচ্ছে একটু বেশি এয়ারটা ইনজেক্ট করা হয়, এটা দিস মে বি অলসো কজ অফ এয়ার এম্বোলিজম। তবে এটা হচ্ছে যে অত সিগনিফিকেন্ট না, কারণ হচ্ছে যে সিমটোম্যাটিক্যালি ম্যানিফেস্ট হইতে গেলে 100 সিসি অফ এয়ার লাগবে। তো আইভি রুটের আইভি রুট দ্বারা এত বেশি এয়ার যাওয়া পসিবল না, বাট এটা হইতে পারে না এটা বলা যাবে না, কারণ হচ্ছে যে বড় বড় ডোজ, বোলাস ডোজটা দেওয়ার সময় যাইতে পারে, অর জানে বুঝে হচ্ছে ডেলিবারেটলিও, মানে অনেক সময় মার্ডার কেসের জন্য এটা হইতে পারে। তো এই তিনটা কারণ ছিল এর এম্বোলিজমে। এখন এখানে শর্ট নোট লিখছে, তো আপনারা এর এম্বোলিজম সাথে একটু ডিকম্প্রেশন সিকনেসও কথা আনতে। ডিকম্প্রেশন সিকনেস হচ্ছে দুই টাইপ, অ্যাকিউট এন্ড ক্রনিক। বেন্ড এন্ড ক্রনিক কি বলা হয় ক্যাশিয়ানস ডিজিজ। তো আমি এটার একটা কথা বলতে চাই, একটা স্টোরি মতো, যে ডিকম্প্রেশন সিকনেসটা কি। তো এখানে একটা ব্রুকলিন ব্রিজের কথা আসছে, নিউ ইয়র্কের একটা ব্রুকলিন ব্রিজ আছে। তো একটা কি ছিল, একটা ক্যাশিয়ন, মানে হচ্ছে একটা ভেসেল, একটা প্রেসেল। তো ওই ভেসেল ভিতরে যায়, যখন ব্রুকলিন ব্রিজের কনস্ট্রাকশনটা চলতেছিল, তখন হচ্ছে ওয়ার্কার গুলা এই ভেসেল ভিতরে বসে অনেক ডিপ, পানির অনেক ডিপ, ধরেন যে 50 মিটার, 60 মিটার অর ইভেন মোর 100 মিটার পর্যন্ত ভিতরে যাইতো, যেহেতু ব্রিজের রুটটাকে স্ট্রং করতে হয়। ব্রুকলিন ব্রিজটা হচ্ছে হিউজ একটা ব্রিজ, তো হিউজ একটা ব্রিজের জন্য, একটা বড় কনস্ট্রাকশনের জন্য ভিতরে যাইতো। তো ওখানে অক্সিজেন ট্যাঙ্ক নিয়ে যাইতো। তো আপনারা জানেন যে এয়ারের মেইন কম্পোজিশন, মানে এয়ারের কম্পোজিশন অফ গ্যাস যদি চিন্তা করা হয়, তখন মেইন কনস্টিটিউয়েন্টটা হচ্ছে নাইট্রোজেন। अराउंड 78% নাইট্রোজেন আছে, 20% 21% অক্সিজেন আছে। তো 78% তো যখন অক্সিজেন ট্যাঙ্কটা নিয়ে যাইতো, তো আমরা যে নর্মাল এয়ার ব্রিথ করি, ওই এয়ারটাই অক্সিজেন ট্যাঙ্ক মধ্যে থাকে। শুধু অক্সিজেন নিলেও ক্ষতি আছে, শুধু অক্সিজেন নিলে এয়ার প্যাসেজের ইনজুরি হয়ে যাবে, কারণ হচ্ছে যে অক্সিজেন গুলা রিঅ্যাক্টিভ একটু স্পিসিস ফর্ম করতে পারে। তো নর্মাল অ্যাটমসফেরিক এয়ার মতোই ওই সিলিন্ডার মধ্যে কম্পোজিশন থাকে। তো যখন এই সিলিন্ডার নিয়ে ওয়ার্কার গুলা ডেপথে কাজ করতো, তখন হচ্ছে যে নাইট্রোজেনটাও ইনহেল করতো। তো শেষ সময় ডিউ টু হিউজ প্রেসার, ওই নাইট্রোজেন গুলা হচ্ছে লিকুইডে চেঞ্জ হয়ে যাইতো। আর ওটা ব্লাড, মানে ব্লাড স্ট্রিম মধ্যে থাকতো ওয়ার্কারের। আর যখন ওয়ার্কার গুলা উপরে আসলো,
তখন হচ্ছে যে এটা আবার প্রেসার কমার জন্য ওই লিকুইডটা গ্যাসে চেঞ্জ হয়ে গেছে, এন্ড এটা বিগ একটা এম্বোলাস করছে। এটা সিভিয়ার কনসিকুয়েন্সেস হয়েছে যে পালমোনারি ইনফেকশন হইতে পারে, চেস্ট পেইন হইতে পারে, আরো অনেক হেমাটিমেসিস হেমাটিমেসিস হইতে পারে। তো এখানে সিভিয়ার একটা কন্ডিশন স্পেশালি চেস্টকে, ব্রেনকে এফেক্ট করতে পারে, এন্ড আলটিমেটলি ডেথ হয়। তো এটা ছিল ক্যাসিয়ানস ডিজিজ। এন্ড যদি এটা অ্যাকিউট ফর্মে ম্যানিফেস্ট হয়, যে একটু অল্প একটা জায়গাতে শুধু মাসলতে অর স্কেলেটাল মাসল আর বোনে হয়, আর একটু মাসকুলার পেন হয়, তখন একটু পেশেন্ট গুলা বেন্ড হয় পেনটাকে রিলিফ করার জন্য। তো এটাকে বলা হয় অ্যাকিউট অর বেন্ড। এন্ড যে ক্রনিক কি বলা হয় ক্যাসিয়ানস ডিজিজ। তো এটা ছিল যে ডিকম্প্রেশন সিকনেস, আমি এয়ার এম্বোলিজমের ক্ষেত্রে বললাম। এখন আসি থার্ড কোশ্চেনে। A male of 38 years was hospitalized for fracture of femur. 2 weeks after admission, he suddenly developed chest pain. তো চেস্ট পেন হয়েছে। হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস? হোয়াট ইজ দ্য হোয়াট ইজ দ্য কজ অফ দিস কমপ্লিকেশন? তো এটা কিছু না, এটা হচ্ছে আমি আগে বলছি যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের জন্য এয়ার এম্বোলিজমটা হচ্ছে, যার জন্য হচ্ছে এয়ার এম্বোলিজম হয়ে শেষে হচ্ছে পালমোনারি এম্বোলিজমটা হচ্ছে। পালমোনারি এম্বোলিজমের কারণে চেস্ট পেন। তো মাই মোস্ট লাইকলি ডায়াগনোসিস অর মাই প্রভিশনাল ডায়াগনোসিস ইজ pulmonary embolism. What is the এখানে আরেকটা কোশ্চেন আছে, হোয়াট ইজ দ্য কজ অফ দিস কমপ্লিকেশন? তো কজ অফ দিস কমপ্লিকেশনটা হচ্ছে যে ডিউ টু ফর্মেশন অফ এম্বোলাস in pulmonary vasculature which is induced by injury penetrating chest trauma. সরি না না, এখানে কোশ্চেন আছে, a male of 38 years was hospitalized for fracture of femur. 2 weeks after admission he suddenly developed chest pain. তো যখন ফিমার ফ্র্যাকচারের কথা আসবে, ফিমার তো হচ্ছে একটা বড় বোন, হিউম্যান বডি এর সবচেয়ে বড় বোন হচ্ছে ফিমার। তো ফিমারে হচ্ছে বোন ম্যারো আছে, বোন ম্যারোর মধ্যে ফ্যাট থাকে। তো ফ্যাটের জন্য যখন ফ্যাটটা হচ্ছে রাপচার হয়, ফ্যাট সেলস অ্যাডিপোস সেলস গুলা যখন রাপচার হয়, তখন ফ্যাট গুলা সার্কুলেশনে রিলিজ হবে, যার জন্য হচ্ছে ফ্যাট এম্বোলিজম। তো দিস ইজ দ্য কজ অফ ফ্যাট এম্বোলিজম। ওই ফ্যাটের টিএজি এর পার্টিকেল গুলাই যায় পালমোনারি সার্কুলেশনে হচ্ছে ডিস্টার্ব করতেছে, যার জন্য মানে অক্লুশন করতেছে, পালমোনারি ভাস্কুলেচারকে অক্লুশন করতেছে, যার জন্য চেস্ট পেন হচ্ছে, সাথে সাথে কফ হচ্ছে। কারণ হচ্ছে যে ওখানে ইন্টারফারেন্স অফ ভেনাস ড্রেনেজ হচ্ছে, যার জন্য বেশি বেশি করে ফ্লুইডটা অ্যালভিওলির মধ্যে এক্সুডেট মানে ফর্ম হচ্ছে। আর সাথে সাথে ক্যাপিলারি সাইনোসয়েডাল রাপচারও থাকতে পারে ডিউ টু ইনক্রিজড হাইড্রোস্ট্যাটিক প্রেসার অ্যাজ এ রেজাল্ট অফ অবস্ট্রাকশন কজড বাই ফ্যাট এম্বোলাস, ডিউ টু হুইচ ব্লাড আসবে, কফিং আউট অফ ব্লাড হবে, ডিউ টু জন্য হেমাটাইসিস হবে। তো মোস্ট লাইকলি ডায়াগনোসিস ইজ ফ্যাট এম্বোলিজম, ফ্র্যাকচার ফিমার কজিং ফ্যাট এম্বোলিজম leading to pulmonary infection. তো what is the cause of this complication? কজটা আমি বলে ফেললাম, আমি আবার একটু বলতে চাই। কজ ফ্যাট এম্বোলিজমের নম্বর 1 কজটা হচ্ছে যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট কজিং ফ্র্যাকচার অফ লং বোনস, স্পেশালি ফিমার, টিবিয়া, হিউমারাস। নম্বর 2টা হচ্ছে যে ট্রমাটিক রাপচার অফ ফ্যাট। ফর এক্সাম্পল, একটা মোটা মানুষ আছে, তো ওর অ্যাবডোমেনে অনেক ফ্যাট আছে, তো ওখানে যদি রোড ট্রাফিক কন্ডিশনে অনেক ফ্যাট গুলা রাপচার হয়, ফ্যাট সেলস গুলা, তখন হইতে পারে। এটা ফিমেলের ক্ষেত্রে একটু কমন হতে পারে, যেহেতু ফিমেলের ব্রেস্ট এরিয়াতে একটু বেশি ফ্যাট থাকে। তো এটা ছিল ফ্যাট এম্বোলিজমের কজ। এখন রাইট শর্ট নোট অন এম্বোলিজম, আপনারা ওই ডেফিনিশনটাই বলে দিবেন, আর আমি যেগুলা বলছি যে এম্বোলিজমের ডিফিনিশন এগুলা লিখে দিবেন। সাথে সাথে হচ্ছে আপনারা স্পেসিফিকলি টাইপসটাও লিখতে পারেন, যেমন পালমোনারি এম্বোলিজম, সিস্টেমিক আর্টারি এম্বোলিজম, এয়ার এম্বোলিজম, গ্যাস এম্বোলিজম। এখন ফ্যাট এম্বোলিজমটাও আমি ডিসক্রাইব করে ফেললাম। এখন পালমোনারি এম্বোলিজমটাও হচ্ছে যে due to formation of embolus in pulmonary vasculature there will be increase in pulmonary pressure, due to which there will be hampering of uh, venous drainage from lung parenchyma, due to which the small capillaries rupture, and as a result the blood accumulates in alveoli and causes hemoptysis and emboli। এম্বোলাইটাও হচ্ছে যে আগে আমি ডিসকাস
করে ফেলছি যে solid liquid or gaseous mass transported by blood from its point of origin or from its point of entry to distant places and is impacted, এগুলা ছিল। তো মোটামুটি এম্বোলাসটা শেষ। এখন আমি নতুন টপিকে যাইতে চাই। মুসা ভাই, হ্যাঁ ভাই। হ্যাঁ, কোনো কোশ্চেন আছে? না ভাই, আচ্ছা ক্লিয়ার। আচ্ছা, নেক্সট টপিকে যাই। তাহলে আমি প্রসিড করতেছি। জি ভাই। ইনফ্রাকশন আছে এখানে ইনফ্রাকশন মানে কি? ইনফ্রাকশনটা হচ্ছে, এখন যদি আমাকে ইনফ্রাকশনটা ডিসক্রাইব করতে হয় তখন হচ্ছে আগে ইনফ্যাক্টকে আমি ইনফ্যাক্টের আমি ডেফিনিশন বলি। যেহেতু এখানে ডেফিনিশনটা নাই, তবে আমাকে একটু ডেফিনিশনের কোশ্চেন নাই, তবে একটু বুঝাইতে গেলে আমি ডেফিনিশন একটু বলি। তো localized area of ischemic necrosis either due to sudden arterial occlusion or impaired venous return is called infarct, and the phenomenon of formation of infarct is called infraction. তো এটা ছিল ইনফ্রাকশনের ডেফিনিশন। এখানে আপনারা ডেফিনিশন মধ্যে একটা জিনিস নোট করেন যে লোকালাইজড এরিয়া অফ ইসকিমিক নেক্রোসিস মানে হচ্ছে ব্লাডটা না যায় ইসকিমিক নেক্রোসিস হবে ডিউ টু সাডেন আর্টেরিয়াল অক্লুশন আর ইম্পেয়ার্ড ভেনাস রিটার্ন। এখানে এই দুইটা পয়েন্টটা নোট করেন, সাডেন আর্টেরিয়াল অক্লুশন আর ইম্পেয়ার্ড ভেনাস রিটার্ন। যখন আর্টারি সাপ্লাইটা অক্লুড হয়ে যাবে তখনও ইনফ্যাক্ট হবে, আর যখন ভেনাস রিটার্নটা ইম্পেয়ার হয়ে যাবে তখন ওখানে ব্লাডটা পুল হইতে থাকবে, পুল হইতে থাকবে, আস্তে আস্তে ওখানে হচ্ছে ডিঅক্সিজেনেটেড ব্লাড উইথ রিডিউসড হেমোগ্লোবিনটা বেশি থাকবে, যার জন্য হচ্ছে অক্সিজেন এন্ড নিউট্রিয়েন্টস ওই এরিয়া সেলটা রিসিভ করতে পারবে না, যার জন্য ইনফ্যাক্ট ফর্ম হবে। তো আর্টেরিয়াল অক্লুশনের জন্য হতে পারে, ইম্পেয়ার্ড ভেনাস রিটার্নের জন্য হতে পারে। এখন হোয়াট আর দ্য ফ্যাক্টরস দ্যাট ইনফ্লুয়েন্স ফরমেশন অফ ইনফ্যাক্ট? তো অনেক ফ্যাক্টরস আছে, ফ্যাক্টরস হুইচ কজেস ফরমেশন অফ ইনফ্যাক্ট। এখানে অনেক ফ্যাক্টর আছে, আমি বেসিক্যালি 4-5টা ফ্যাক্টরটা ডিসকাস করতে চাই। নাম্বার 1 হচ্ছে রেট অফ ডেভেলপমেন্ট অফ আর্টেরিয়াল অক্লুশন, মানে বেশি হইলে তাড়াতাড়ি তাড়াতাড়ি ইনফ্যাক্ট ফর্ম হইলে বেশি ইনফ্যাক্ট ফর্ম হবে। নাম্বার 2টা হচ্ছে নেচার অফ ভাস্কুলার সাপ্লাই। তো যেখানে হচ্ছে যে মানে যেখানে ডুয়াল ব্লাড সাপ্লাই, ফর এক্সাম্পল যেখানে কোলাটারাল সার্কুলেশন আছে সেখানে হচ্ছে ইনফ্যাক্টটা একটু আস্তে ফর্ম হবে। ফর এক্সাম্পল লাংস যেটা পালমোনারি আর্টারি সাপ্লাই এন্ড ব্রনকিয়াল আর্টারি সাপ্লাই দুইটা দ্বারাই হচ্ছে। নাম্বার 3টা হচ্ছে টিস্যু ভালনারেবিলিটি টু হাইপোক্সিয়া। এখানে ব্রেনটা হচ্ছে সবচেয়ে সাসেপ্টিবল, সবচেয়ে সেনসিটিভ। ব্রেন যদি না পায় অক্সিজেন 5 মিনিটের জন্য তখন ব্রেনটা ডেড হয়ে যাবে। তবে স্কেলেটাল মাসলটা হচ্ছে সবচেয়ে রেজিস্ট্যান্ট, এটা 2 আওয়ার্স পর্যন্ত সার্ভাইভ থাকতে পারে। নাম্বার 4টা হচ্ছে কার্ডিও রেসপিরেটরি স্ট্যাটাস অফ ইন্ডিভিজুয়াল। যদি আগে থেকে অ্যানিমিয়া আছে অর কোনো আগে থেকে প্রি এক্সিস্টিং কার্ডিয়াক অর পালমোনারি ডিজিজ আছে তখন আরো সিভিয়ার কনসিকুয়েন্সেস অফ ইনফেকশনটা হবে। তো আমি আবার এই 4টা পয়েন্টকে ডিসকাস করতেছি। নাম্বার 1 হচ্ছে রেট অফ ডেভেলপমেন্ট অফ আর্টেরিয়াল অক্লুশন। নাম্বার 2টা হচ্ছে নেচার অফ ভাস্কুলার সাপ্লাই, যেখানে লাংসে হচ্ছে ডুয়াল সাপ্লাই থাকে তো ইট ইজ লেস সাসেপ্টেবল টু ইনফ্রাকশন। নাম্বার 3টা হচ্ছে টিস্যু ভালনারেবিলিটি অফ হাইপোক্সিয়া। হাইপোক্সিয়াতে এখানে ব্রেনটা হচ্ছে সবচেয়ে বেশি সাসেপ্টেবল এন্ড স্কেলেটাল মাসলটা হচ্ছে লিস্ট সাসেপ্টেবল। And number 4টা হচ্ছে cardiorespiratory status of individual. If the individual is suffering from pre-existing cardiac or respiratory diseases, then it may aggravate the condition of infection. তো আমি factors that influence formation of infarct discuss করে ফেললাম। এখন আসি white infarct and red infarct. White infarct, also called as pale infarct, is a kind of infarct which occurs due to uh, obstructed arterial supply or which occurs due to arterial occlusion. আমি এখন একটু আগে ডেফিনিশন মধ্যে বলছি যে it may occur due to sudden arterial occlusion or impaired venous return. তো যদি আর্টেরিয়াল অক্লুশনের জন্য হয় তখন তো ব্লাড ওই অর্গানটা ব্লাড পাবে না, যার জন্য হচ্ছে অর্গানটা পেল হয়ে যাবে, পেল হওয়ার কারণে হচ্ছে হোয়াইট ইনফ্যাক্ট ফর্ম হবে। এখন কমন সাইডটা কি হোয়াইট ইনফ্যাক্টের? তো সবচেয়ে কমন সাইট অফ ফরমেশন অফ পেল ইনফ্যাক্ট ইজ হার্ট, কিডনি, লিভার এন্ড স্প্লিন। এই তিনটা মনে রাখবেন। আর
এখন আসি red infarct. Red infarct or hemorrhagic infarct can be defined as uh, it, it is the kind of infarct which occurs due to impaired venous return. তো যদি impaired venous return আসে তখন হচ্ছে যে ব্লাডটা আসতে থাকবে আসার জন্য ওখানে ব্লাড অ্যাকুমুলেট হইতে থাকবে আর ব্লাডটা সার্কুলেট হইতে পারবে না, যার জন্য ডিঅক্সিজেনেটেড ব্লাডটা ওখানে বেশি অ্যাকুমুলেট থাকবে, এই জন্য হচ্ছে রেড ইনফ্যাক্ট হয়ে যাবে। এর কমন সাইডটা হচ্ছে ইন্টেস্টাইন, টেস্টিস, ওভারি, মানে যেগুলা একটু লুজ সেগুলা হচ্ছে রেড ইনফ্যাক্টের কমন সাইড। এখন একটা নোট করবেন যে রেড ইনফ্যাক্টে ইডেমাটা ইউজুয়ালি প্রেজেন্ট এন্ড ইডেমা ইজ ইউজুয়ালি অ্যাবসেন্ট ইন পেল ইনফ্যাক্ট। এখন আসি মোর কোশ্চেনের মধ্যে, হোয়াট টাইপস অফ ইনফ্যাক্ট ইজ সিন ইন হার্ট এন্ড লাংস। তো হার্ট এন্ড লাংস আমি আগেই বলে দিছি, হার্টের মধ্যে হচ্ছে যে পেল ইনফ্যাক্ট থাকবে এন্ড লাংস মধ্যে হচ্ছে রেড ইনফ্যাক্ট। লাংস সরি হার্টের মধ্যে হোয়াইট ইনফ্যাক্ট আর পেল ইনফ্যাক্ট, লাংসের মধ্যে রেড ইনফ্যাক্ট আর হেমোরেজিক ইনফ্যাক্ট। থ্যাংক ইউ। তো এটা শেষ, ইনফ্যাকশনটা শেষ। এরপরে নেক্সট স্লাইডে আসি, শক। এখন শক, হোয়াট ডু মিন বাই শক আছে, হোয়াট আর দ্য টাইপ অফ শক আছে, হোয়াট ইজ অ্যানাফাইল্যাক্টিক শক আছে। তো আমি এটাকে একবারই ডিসকাস করে ফেলি। আগে শকের ডেফিনিশন আমি বলতেছি। তো শক ক্যান বি ডিফাইন্ড অ্যাজ widespread systemic hypoperfusion due to decrease in effective circulatory volume causing disparity between blood volume and cardiovascular system, inadequate for cellular respiration। মানে হচ্ছে আপনারা ইজি ভাবে বুঝেন যে শক মানে হচ্ছে hypoperfusion, any kind of systemic hypoperfusion is called shock। এখন টাইপস অফ শক যদি চিন্তা করতে হয় তো এখানে রবিন্সের যে টাইপ অফ শকটা লেখা আছে আমি ওইটা বলতে চাই। যেহেতু ভিন্ন বইতে ভিন্ন ক্লাসিফিকেশন আছে, যখন আপনারা ফিফথ ইয়ারে উঠবেন তখন বেলি এন্ড লাভ পড়বেন তখন একটু ভিন্ন ক্লাসিফিকেশন আছে, কিন্তু এখন আপনারা এই ইয়ারে আছেন তো এখন প্যাথোলজি এর জন্য হচ্ছে রবিন্স প্যাথোলজি ফলো করতে হবে। এর জন্য আমি ক্লাসিফিকেশনটা বলতেছি, যেটা হচ্ছে যে শকের ফোর্থ ইয়ারের জন্য, মানে আপনাদের প্রফের জন্য। তো নম্বর 1 হচ্ছে হাইপোভলিউমিক শক, নম্বর 2টা হচ্ছে কার্ডিওজেনিক শক, নম্বর 2টা হচ্ছে অ্যানাফাইল্যাক্টিক শক, নম্বর 3টা হচ্ছে অ্যানাফাইল্যাক্টিক শক, নম্বর 4টা হচ্ছে সেপটিক শক, এন্ড নম্বর 5টা হচ্ছে নিউরোজেনিক শক। তো এই 5টা টাইপের শক ছিল, ক্লাসিফাই করে। এখন হোয়াট ইজ অ্যানাফাইল্যাক্টিক শক এটা জিজ্ঞেস করতেছে। তো অ্যানাফাইল্যাক্সিস মানে কি আগে আমি ওইটা বলতে চাচ্ছি। অ্যানাফাইল্যাক্সিস হচ্ছে একটা অ্যালার্জিক কন্ডিশন। এই অ্যালার্জিক কন্ডিশনে অনেক কেমিক্যাল মিডিয়েটরস ভ্যাসোঅ্যাক্টিভ মাইন্স গুলা রিলিজ হয়, ফর এক্সাম্পল হিস্টামিনস এন্ড সেরোটোনিনস। এর জন্য হচ্ছে ভাসোডাইলেটেশন হয় ফর এক্সাম্পল এফেক্টেড এরিয়াতে। সাপোজ লিম্ব একটা এফেক্টেড হয়েছে, লিম্বে একটা সিভিয়ার অ্যালার্জি হচ্ছে, তো এখানে হচ্ছে যে ম্যাক্সিমাম লিম্বটা হচ্ছে সাপোজ পেরিফেরি লিম্বস গুলাতে অ্যালার্জি হচ্ছে, তো ম্যাক্সিমাম ব্লাড গুলা হচ্ছে পেরিফেরাল পুলিং হয়ে থাকবে, বাট সিস্টেমিক সার্কুলেশন সিস্টেমিক ভলিউমটা কমে যাবে। এর জন্য ভাইটাল অর্গানস লাইক হার্ট, ব্রেন, কিডনি এখানে কম ব্লাড যাবে, কারণ হচ্ছে যে ম্যাক্সিমাম ব্লাড তো পেরিফেরির দিকে আছে, কারণ যে পেরিফেরিতে হচ্ছে vasodilatation হয়ে গেছে due to anaphylaxis caused due to serotonin and histamines and serotonin, due to which central systemic circulation এ হচ্ছে কমে যাচ্ছে, visceral সাপ্লাইটা কমে যাচ্ছে, যার জন্য হচ্ছে যে শক অ্যানাফাইল্যাক্টিক শকটা হয়। তো যখন আমাকে এইটা ডিসক্রাইব করতে হয় অ্যানাফাইল্যাক্টিক শকটা, তখন হচ্ছে যে মেইনটা হচ্ছে নাম্বার 1 পয়েন্টটা আপনারা মেনশন করবে সিস্টেমিক ভাসোডাইলেটেশন which leads to peripheral accumulation of blood, and number 2টা হচ্ছে increased vascular permeability due to vasoactive ions like serotonin and histamines, due to which হচ্ছে ভাস্কুলার পারমিয়াবিলিটিটা বাড়ে, হচ্ছে ইন্টারস্টিশিয়াল স্পেসে বেশি বেশি করে ফ্লুইডটা এক্সুডেট হয়ে যাবে, যার জন্য ইফেক্টিভ সার্কুলেটিং ভলিউমটা কমে যাবে আর শক হবে। তো এটা ছিল অ্যানাফাইল্যাক্টিক শকের মেকানিজম। তো আমি ওই দুইটা পয়েন্ট বলছি, ওই দুইটা পয়েন্টই মেনশন করবেন। নাম্বার 1 হচ্ছে সিস্টেমিক ভাসোডাইলেটেশন, this decreases the blood supply to vital organs, and number 2 হচ্ছে increased permeability leads to increased fluid loss।
আমি টাইপস অফ শকেও বলে দিলাম, অ্যানাফাইল্যাকটিক শকটা ডিসক্রাইব করে দিলাম, গিভ আ ব্রিফ আউটলাইন অফ প্যাথোজেনেসিস অফ সেপটিক শক। তো সেপটিক শকের আমি প্যাথোজেনেসিসটা বলতে চাই যে septic shock is a kind of shock which basically occurs after infection, due to infection, and mostly it occurs as a response to endotoxins like lipopolysaccharides and lipopolysaccharides and peptidoglycans এর রেসপন্সে হয় যে শকটা হয় তাকে বলা হয় যে সেপটিক শক। তো সেপটিক শকের আমি মেকানিজমটা বলতেছি। তো সেপটিক শকের মেকানিজম বলার আগে আগে আমি একটু লাইভ ডিসক্রাইব করতে চাই। তো ব্যাকটেরিয়া যেটা হয় মোস্ট কমন যেটা শক করে ব্যাকটেরিয়া ওগুলা হচ্ছে ই কোলাই, সাথে সাথে মানে ম্যাক্সিমাম গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া গুলা ইনভলভ হয়, যেগুলো হচ্ছে ই কোলাই, ক্লেপসেরা, সুডোমোনাস। এন্ড গ্রাম পজিটিভ রেয়ারলি সেপটিক শক কজ করে, তবে স্ট্রেপ্টোকোকাস করতে পারে সেপটিক শক, এন্ড নিউমোকোকাসও করতে পারে। নিউমোকোকাসটাও হচ্ছে এক টাইপের স্ট্রেপ্টোকোকাসই, মানে যেটা লং চেনে থাকবে আর স্পেরিক্যাল শেপ থাকবে। তো এইগুলা হচ্ছে কমন কজ অফ সেপটিক শক। তো এগুলা কি কি করবে, স্পেশালি গ্রাম নেগেটিভ অর্গানিজম গুলা, যে লাইপোপলিস্যাকারাইড হুইচ ইজ এন্ডোটক্সিন এটা রিলিজ করবে আফটার দ্য ডেথ অফ দ্যাট ব্যাকটেরিয়া। মানে ব্যাকটেরিয়া গুলা যখন মারা যাবে তখন সেলটা রাপচার হবে, সেল হয়ে লাইপোপলিস্যাকারাইড যেটা ইসেনশিয়াল কম্পোনেন্ট অফ সেল ওয়াল অফ গ্রাম নেগেটিভ অর্গানিজম, এটা রিলিজ হবে। এটা রিলিজ হওয়ার কারণে হচ্ছে যে এটা ইনজুরি টু এন্ডোথেলিয়াম করবে, যার জন্য এন্ডোথেলিয়ামে তো ভাসোঅ্যাক্টিভ অমাইন্স থাকে লাইক সেরোটোনিন এন্ড হিস্টামিন, যেটা ভাস্কুলার পারমিয়াবিলিটিটা ইনক্রিজ করবে। নাম্বার 2 হচ্ছে ইনজুরি টু লিউকোসাইট করবে, যার জন্য আবার ওই টক্সিন গুলা রিলিজ হবে, which further causes endothelial damage and reduction and increase in vascular permeability leading to effective blood volume. নাম্বার 3 টা হচ্ছে ইনজুরি টু প্লেটলেটস করবে, যার জন্য আবার ইনডাইরেক্টলি হচ্ছে মানে লাস্টে গিয়ে এন্ডোথেলিয়ামটাই ইনজুর্ড হবে। এন্ডোথেলিয়াম ইনজুর্ড হওয়ার কারণে হচ্ছে যে ভাস্কুলার পারমিয়াবিলিটিটা বাড়বে, আর এটার জন্য হচ্ছে ইফেক্টিভ সার্কুলেশন ভলিউমটা কমবে, আর শেষে হচ্ছে যে এখানে কমপ্লিমেন্ট সিস্টেমটাও অ্যাক্টিভ হবে। আমি লাস্ট সেশনে বলে ফেলছি যে অল্টারনেট পাথওয়ে এটা অ্যাক্টিভ হবে due to generation of complement system, due to activation of alternate pathway complement cascade গুলা ফর্ম হবে। আর C3A C5A হচ্ছে ভাস্কুলার পারমিয়াবিলিটিটা ইনক্রিজ করবে, যার জন্য হচ্ছে যে ইফেক্টিভ সার্কুলেটরি ভলিউমটা কমবে আর এখানে শক ম্যানিফেস্টেশন হবে। তো এটা ছিল প্যাথোজেনেসিস অফ সেপটিক শক। এখন আসি যে স্টেজেস অফ শক। স্টেজেস অফ শকটা আমি বলতে চাই বেসিক্যালি তিনটা। নাম্বার 1 হচ্ছে early compensated stage, নাম্বার 2 হচ্ছে progressive decompensated stage, আর নাম্বার 3 হচ্ছে irreversible stage। তো এই তিনটা ছিল। যখন 15% থেকে কম ব্লাড লস হয় টোটাল, হচ্ছে যে নাম্বার 1 আর্লি কম্পেনসেটেড স্টেজটা আসবে। যখন 15% থেকে বেশি হয় তখন প্রোগ্রেসিভ ডিকম্পেনসেটেড স্টেজটা আসবে। এন্ড যখন হচ্ছে যে 30% থেকে বেশি হয়ে যায়, মানে লেস দ্যান 15% হচ্ছে আর্লি কম্পেনসেটেড স্টেজ, 15 to 30% হচ্ছে প্রোগ্রেসিভ ডিকম্পেনসেটেড স্টেজ, এন্ড মোর দ্যান 30% হচ্ছে ইরিভার্সিবল স্টেজ। তো এগুলা ছিল স্টেজেস অফ শক। এখন ফার্স্ট স্টেজ মানে আর্লি কম্পেনসেটেড স্টেজ মধ্যে যদি কিছু না করা হয় তারপরও বডি রিকভার হয়ে যাবে। এন্ড নাম্বার 2 মধ্যে যদি কিছু না করা হয়, নাম্বার 2 দ্যাট ইজ প্রোগ্রেসিভ ডিকম্পেনসেটেড স্টেজ মধ্যে যদি কিছু না করা হয় তখন তো খারাপ হবে, কিন্তু যখন ট্রান্সফিউশন অর ইনফিউশন ভালো হবে। এন্ড শেষে হচ্ছে যে ইরিভার্সিবল স্টেজ, যদি বডি এই স্টেজে চলে গেছে, যদি শকের এই স্টেজটা চলে আসছে তখন কিছু করে পেশেন্টকে বাঁচানো যাইতে মানে বাঁচানো যায় না, এর জন্য হচ্ছে যে ডেথ হয়ে যাবে। ডেথ ইজ লাইকলি ইন ইফ দ্য শক proceeds to irreversible stage. এখন আমি এখানে বলতে চাই যে আর্লি কম্পেনসেটেড স্টেজে কিভাবে
রিকভারি হয়। তো এখানে রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম আসতেছে। তো রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম হচ্ছে অনেকটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা হচ্ছে সবখানে লাগবে, প্যাথোলজিতে, ফিজিওলজিতে এন্ড মেডিসিনে, সার্জারিতে। তো আমি এটাকে ডিটেইল ভাবে ডিসকাস করতে চাই। তো রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেমে কি হবে, যখন ব্লাড সাপ্লাইটা কমবে, যখন কার্ডিয়াক আউটপুটটা কমবে, এর জন্য হচ্ছে রেনাল পারফিউশনটাও কমবে। তো when renal perfusion decreases, it causes activation of macular densa cell present in distal convoluted tubule, যেখানে juxtaglomeralar apparatus থাকে distal convoluted tubule, ওখানে ম্যাকুলার ডেন্সা সেল থাকে। তো এই রেনিন নামের একটা প্রোটিন সিক্রেট করবে। তো রেনিনটা কি করবে হচ্ছে, তখন লিভার থেকে একটা অ্যাঞ্জিওটেনসিনোজেন নামের এনজাইম, সরি, প্রোটিন একটা সিক্রেট হবে। তো রেনিন হেল্পস ইন কনভার্সন অফ অ্যাঞ্জিওটেনসিনোজেন ইনটু অ্যাঞ্জিওটেনসিন 1, যেটা কিডনিতে হবে। লিভার থেকে অ্যাঞ্জিওটেনসিনোজেন সিক্রিজড হয়ে কিডনিতে আসবে। কিডনিটা হচ্ছে অ্যাঞ্জিওটেনসিনোজেনকে অ্যাঞ্জিওটেনসিন 1 এ চেঞ্জ করবে, and angiotensin 1 goes to lungs and it is converted to angiotensin 2 by angiotensin converting enzymes produced by pneumocyte of lungs, most probably I guess type 2 pneumocyte. তো এখান থেকে যদি অ্যাঞ্জিওটেনসিন 2 টা ফর্ম হয়ে যাচ্ছে, তো এর দুইটা মেইন কাজ আছে। নাম্বার 1 কাজটা হচ্ছে ইট ইটসেলফ ইজ আ পোটেন্ট ভাসো কনস্ট্রিক্টর। তো ভাসো কনস্ট্রিক্ট করে ফেলবে পেরিফেরি দিকে, and due to which blood supply to vital organs, visceral blood flow like to lungs, to kidney and to brain increases and patient life is saved. And number 2 টা হচ্ছে যে angiotensin 2 is responsible for stimulation of adrenal cortex, specifically zona glomerulosa, যেখান থেকে mineralocorticoid called aldosterone secrete হয়। তো and it's the main function of aldosterone is salt and water retention. তো এই দুইটা মাধ্যমে, সল্ট এন্ড ওয়াটার, এই দুইটা মেকানিজম মাধ্যমে হচ্ছে যে ব্লাড ভলিউমটা মেইনটেইন হয়, ইন্টারভাস্কুলার ভলিউমটা মেইনটেইন হয়, এন্ড শকটা রিকভারি হয়, which occurs in early compensated stage, and it can save life of the patient, and এটা possible if less than 15% of blood is lost. এখন মোর কোশ্চেন, এখন 6 কোশ্চেন মধ্যে আসি, 6 নম্বর মধ্যে আসি। A young male of 25 years with complication of high fever, sore throat, swelling of gum, mandibular region following tooth extraction. Suddenly he becomes unconscious. His pulse is fever and blood pressure is unrecordable. What is your clinical diagnosis? What may be the etiology? এখানে মোস্ট প্রবাবলি হচ্ছে শক, আর যদি স্পেসিফিক্যালি মেনশন করা হয় এটা সেপটিক শক। কারণ হচ্ছে যে সোয়েলিং অফ গাম আছে, ফিভার আছে, তো ইনফেকশন আছে ওখানে। আমাদের টুথ, আমাদের নরমালিও মাউথের মধ্যে অনেক অর্গানিজম গুলা থাকে, ব্যাকটেরিয়া গুলা থাকে। আর যদি কোনো কারণে ইমিউনো কম্প্রোমাইজ থাকে লোকটা, তখন এই ব্যাকটেরিয়া গুলা কোনো উন্ড হইলে, ফর এক্সাম্পল এখানে টিথ এক্সট্রাকশন আছে, তো উন্ড হইলে সিস্টেমিক সার্কুলেশন মধ্যে ঢুকে, তো ঢুকে যাইতে গেলে যদি সার্কুলেশন মধ্যে, তখন আমি আগে সেপটিক শকের মেকানিজমটা বলছি। তো ওই মেকানিজম হিসাবে হচ্ছে যে সেপটিক শকটা প্রসিড করবে এন্ড ফেন্টিং হবে, ব্লাড প্রেসারটা কমবে, পালস গুলা ফিভার হবে। তো মাই ক্লিনিক্যাল ডায়াগনোসিস ইজ সেপটিক শক। এটিওলজি মেবি, এখানে ইটিওলজি বলতে গেলে হচ্ছে ব্যাকটেরিয়ার নামগুলো আসবে। নর্মাল কনভেনশনালস অফ হিউম্যান মাউথ, which may be ইকোলাইও হইতে পারে, সাথে সাথে যেহেতু ইকোলাই একটু কম থাকে, এর চেয়ে বেশি থাকে ক্লেপসেলা থাকতে পারে, সুডোমোনাস থাকতে পারে, ব্যাকটেরিওয়েডস থাকতে পারে, ইভেন স্ট্রেপ্টোকোকাইও থাকতে পারে মাউথের মধ্যে। তো এগুলা হচ্ছে 6 নম্বরের কোশ্চেন, ইটিওলজি। এখন মোর কোশ্চেন মধ্যে আসি, ডিসকাস দ্য প্যাথোলজি অফ সিভিয়ার হেমোরেজিক শক আফটার আরটিএ। তো আমি বলে ফেলছি প্যাথোফিজিওলজিটা, ওই তিনটা স্টেজ মধ্যে ডিসক্রাইব করে ফেলবেন: আর্লি কম্পেনসেটেড স্টেজ, প্রোগ্রেসিভ ডিকম্পেনসেটেড স্টেজ এন্ড ইরিভার্সিবল স্টেজ। তো এই তিনটা স্টেজটা হচ্ছে প্যাথোফিজিওলজি। এখন এই যখন আর্লি কম্পেনসেটেড স্টেজটা ডিসক্রাইব করবেন, তখন একটু রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেমেরও ডিসক্রাইব করে দিবেন, তাহলে ভালো হবে। এরপরে যাই নেক্সট স্লাইডে। এখন আসি জেনেটিক ডিসঅর্ডার। এখন আমরা মোটামুটি শেষের দিকে আসছি। জেনেটিক ডিসঅর্ডার আছে এন্ড ইমিউনোলজিক্যাল ডিসঅর্ডার আছে। এগুলা অত ইম্পর্টেন্ট না,
তবে যেহেতু কোশ্চেন আসছে আমি প্রিসাইজ ভাবে একটু ডিসকাস করে দিব। তো জেনেটিক ডিসঅর্ডার মধ্যে আছে যে নাম্বার 1 কোশ্চেনটা হচ্ছে গিভ আ শর্ট অ্যাকাউন্ট অফ ডাউন সিনড্রোম। তো ডাউন সিনড্রোম আমি ছোট করে বলতে চাচ্ছি যে ডাউন সিনড্রোমটা হচ্ছে আ কাইন্ড অফ সাইটোজেনেটিক ডিসঅর্ডার, যেখানে হচ্ছে ট্রাইজোমি মানে আম, এখানে হচ্ছে যে অটোজোম মানে অটোজোমটা হচ্ছে ইনফেক্ট হয়, অটোজোমাল ক্রোমোজোমটা ইনফেক্ট হয়। তো অটোজোমাল ক্রোমোজোম মধ্যে ক্রোমোজোম নম্বর 21টা ইফেক্ট হয়। তো এখানে ট্রাইজোমি 21 থাকবে, মানে হচ্ছে একটা এক্সট্রা এক্সট্রা 21 ক্রোমোজোম থাকবে, যার জন্য ডাউন সিনড্রোম হবে। তো ক্যারিওটাইপটা থাকবে, ক্যারিওটাইপ অফ ডাউন সিনড্রোম উইল বি ট্রাইজোমি 21, মানে 47 টোটাল নাম্বার অফ ক্রোমোজোম থাকবে। অ্যাজ নর্মাল হিউম্যান বিং এ তো 46 ক্রোমোজোম থাকে, 23 pairs from father and 23 pairs from mother, হ্যাঁ। But in down syndrome there will be extra 21st chromosome. So down syndrome is the manifestation of trisomy, which occurs due to trisomy 21, due to presence of extra chromosomal mm, due to extra chromosome number 21. And features of down syndrome are, ফিচার্সটা অনেক আছে, তবে স্পেসিফিক্যালি বলতে গেলে হচ্ছে এখানে হচ্ছে মেন্টাল রিটার্ডেশন থাকবে, রিলেটিভ ম্যাক্রোগ্লোসিয়া এন্ড প্রোট্রুশন অফ টাং থাকবে, সাথে সাথে হচ্ছে যে সিম্বিয়ান ক্রিজ ইন পাম থাকবে, সাথে সাথে হচ্ছে ইনক্রিজ ফার্স্ট মেটাটার্সো ফ্যারিঞ্জিয়াল স্পেস থাকবে। এর সাথে হচ্ছে আরো কনজেনিটাল অ্যানোমালি লাইক হার্ট প্রবলেমস থাকতে পারে, ভালভ ডিফেক্ট গুলো থাকতে পারে। তো এগুলা হচ্ছে, আর এই এন্ড কমপ্লিকেশন হিসাবে পরবর্তীতে লিউকেমিয়া হতে পারে, হার্ট ফেলিয়ার হতে পারে, গ্রোথ রিটার্ডেশন হতে পারে, আলটিমেটলি ডেথ হয়ে যাবে। ডাউন সিনড্রোমে হচ্ছে ম্যাক্সিমাম কেসে মানে তো ইয়ং এজে ডেথ হয়ে যায় কোনো কারণে, যেমন লিউকেমিয়া অর হার্ট ফেলিয়ার। তবে ভালো করে বাঁচতে পারে ইন্ডিভিজুয়াল গুলা, বাট এখানে হচ্ছে ও যতক্ষণ বাঁচবে, যত ইয়ার্স এর জন্য বাঁচবে, ও মেন্টাল রিটার্ডেশন নিয়ে থাকবে। এখন নাম্বার 2 তে আসি। an adolescent girl presented with primary amenorrhea, physical examinations reveal short stature, waving of neck, broad chest and small breast. What is the probable diagnosis? তো আমি probable diagnosis বলতে চাই, এখানে হচ্ছে টার্নার সিনড্রোম। what is the karyotype? টার্নার সিনড্রোম মানে হচ্ছে যেমন নর্মাল হিউম্যানে হচ্ছে, নর্মাল ফিমেলে হচ্ছে দুইটা এক্স ক্রোমোজোম থাকবে, 44টা হচ্ছে অটোজোম থাকবে, দ্যাট ইজ 22 পেয়ার অটোজোম থাকবে, এন্ড 1 পেয়ার দ্যাট ইজ দুইটা সেক্স ক্রোমোজোম থাকবে। এখন ফিমেলের মধ্যে হচ্ছে সেক্স ক্রোমোজোম দুইটা এক্স থাকে, মেল মধ্যে এক্স ওয়াই থাকে। এখন যদি ফিমেলটা হচ্ছে যে এক্স এক্স, যদি দুইটা ক্রোমোজোম মধ্যে একটা দুইটা এক্স ক্রোমোজোম মধ্যে একটা এক্স ক্রোমোজোমটা অ্যাবসেন্ট, তখন যে সিনড্রোম হয় তাকে বলা হয় টার্নার সিনড্রোম। তো এর ক্যারিওটাইপটা থাকবে হচ্ছে, ক্যারিওটাইপ মধ্যে আপনারা লিখবেন 45XO। মানে 45 কি কেন লিখতেছি আমরা, যে ইচ সেল মধ্যে পেশেন্টের 45টা ক্রোমোজোম আছে, সাথে শুধু একটা এক্স ক্রোমোজোম আছে আর নেক্সট ক্রোমোজোমটা নাই, এই জন্য নেক্সট এক্স ক্রোমোজোমের জন্য আমরা ও লিখতেছি। তো ফেনোটাইপটা হবে, সরি ক্যারিওটাইপটা হবে 45XO। এখন 3 নম্বর কোশ্চেন নিয়ে আসি, যে a 10-year-old girl reported with mental retardation, short stature, flat facial profile, crease in hand. What is diagnosis? তো এখানে দেখেন মেন্টাল রিটার্ডেশনের কথা আছে, গ্রোথ রিটার্ডেশনও আছে, দ্যাট ইজ শর্ট স্ট্যাচার, সাথে সাথে ফ্ল্যাট ফেস আছে এন্ড ক্রিজ, সিমিয়ান ক্রিজ ইন হ্যান্ড আছে। তো এটা অবভিয়াস কেস অফ ডাউন সিনড্রোম। তো হোয়াট ইজ দ্য ক্যারিওটাইপ? ক্যারিওটাইপ ইজ ট্রাইজোমি 21, দ্যাট ইজ 47 থাকবে এক্সট্রা, উইথ এক্সট্রা 21st ক্রোমোজোম। তো এটা শেষ। এখন আসছি যে রাইট শর্ট নোটস। ফিচার অফ অটোসোমাল ডমিনেন্ট ইনহেরিটেন্স। আমি যখন শর্ট নোটস এভাবে আসবে তখন একটু কিছু লাইন লিখলে হবে, কারণ হচ্ছে যে এটা 1 মার্কস মধ্যে অর 1.5 মার্কস মধ্যে
আসবে। তো আপনারা লিখবেন যে অটোজোমাল ডোমিনেন্ট ট্রেটের ফিচার হচ্ছে যে the most important, most significant trait is it can manifest even in heterozygous condition, and if any of the parents is affected, then it is likely that the children will be affected. Most common autosomal dominant diseases are alpha and beta thalassemia. সরি, এখানে আপনারা লিখবেন যে অ্যাডাল্ট পলিসিস্টিক কিডনি ডিজিজ, এটা হচ্ছে এক্সাম্পল অফ অটোজোমাল ডোমিনেন্ট ডিসঅর্ডার। সাথে সাথে এলহার্স ডায়ানলস সিনড্রোমও লিখতে পারেন। তারপর হচ্ছে যে নিউরোফাইব্রোম্যাটোসিসও এটার এক্সাম্পল। তারপর হচ্ছে টিউবারাস স্ক্লেরোসিস। তো এগুলা ছিল অটোজোমাল ডোমিনেন্ট ডিজিজের এক্সাম্পল। এখন মেইন ফিচার অফ এক্স লিঙ্ক রিসেসিভ ইনহেরিটেন্স। তো মেইন ফিচারটা কি যে জেনারেলি এই ফর দিস ডিজিজ ফিমেলস আর ক্যারিয়ার্স এন্ড মেলস আর সাফারার্স, and if mother is infected and father is normal, then it is likely that the daughters will become carrier and or normal হইতে পারে, or and children গুলা affected হইতে পারে। 50% will be normal, 25% will be carrier and 25% will be affected with the disease. এর কমন এক্সাম্পল, সবচেয়ে কমন এক্সাম্পল অ্যাকচুয়ালি রিসেসিভ এর হচ্ছে হেমোফিলিয়া এ এন্ড বি, সাথে সাথে ocular albinism, Alport syndrome and Duchenne muscular dystrophy, এগুলা হচ্ছে X-linked recessive ডিজিজের এক্সাম্পল। তো আমি যেহেতু X-linked recessive ডোমিনেন্টের কথা চলে আসছি, তো আমি এক্সাম্পল গুলা বলতে চাই। X-linked recessive ডিজিজের এক্সাম্পল তো আমি বলেই দিলাম, হেমোফিলিয়া, Alport syndrome, ocular albinism and Duchenne muscular dystrophy। এখন X-linked dominant disease এটা একটু রেয়ার। এক্স-লিঙ্ক ডোমিনেন্টটা হচ্ছে যে দুইটা কন্ডিশনটাকেই মানে থাকতে হয়, দুইটা মানে এখানে হচ্ছে যে এটা ফিমেলটাকেও ইফেক্ট করবে লাইকলি, মানে যত মেল ইফেক্টেড হবে তত ফিমেলটাও ইফেক্টেড হবে। কারণ হচ্ছে যে একটা ক্রোমোজোম ডিফেক্টিভ হইলেই এই ফিচারটা চলে আসবে। তো এর ওয়ান এন্ড অনলি এক্সাম্পল যেটা আমি পাইছি, এটা হচ্ছে ভাইটামিন ডি রেজিস্ট্যান্ট রিকেট, দ্যাট ইজ হাইপোফসফেটেমিক রিকেটস। তো এটা ছিল এক্স-লিঙ্ক রিসেসিভের এক্সাম্পল। এরপরে হচ্ছে যে আমি আরেকটা জিনিস বলতে চাই ফর এক্স লিঙ্কড রিসেসিভ ডিজিজের ক্ষেত্রে, এটার জন্য ফিমেলটা মোস্টলি ক্যারিয়ার থাকবে, বাট ফিমেল ক্যান অলসো বি affected if if there is if female is affected with Turner syndrome or if both of the chromosome are affected. তো এটা ছিল যে condition of manifestation of symptoms in X-linked recessive inheritance in case of female. তখন আসি এরপরে আসি karyotyping এ। What is karyotyping? Karyotyping can be defined as detailed microscopical study of chromosome along with the morphology of chromosome with its number and patterns. তো এটা ছিল karyotyping এর definition. Karyotyping করে অনেক ডিজিজ ডায়াগনোজ করা যায়। ফর এক্সাম্পল ডাউন সিনড্রোমকে যদি ফিটাল মানে যখন ফিটাল স্টেজে ডায়াগনোজ করতে হয়, তখন হচ্ছে অ্যামনিওটিক ফ্লুইড অর প্যারাসিনথেসিস করে অর কোরিওনিক ভিলাস স্যাম্পলিং করে হচ্ছে যে ক্যারোটাইপিং করে ডাউন সিনড্রোমটা ডায়াগনোজ করা যায়। এরপরে আসি বার বডি আমি সিম্পল ল্যাঙ্গুয়েজে বলতে চাই, এভরি ফিমেল হ্যাজ 2x ক্রোমোজোম ইন ইচ সেল। এর মধ্যে একটা এক্স ক্রোমোজোমটা অ্যাক্টিভ থাকবে, বাট another X chromosome becomes inactive, condensed and remains attached with nuclear membrane, যাকে বলা ওই inactive chromosomeটাকে বলা হয় বার্স বডি, and it occurs due to lionization মানে হচ্ছে যে দুইটা X ক্রোমোজোম মধ্যে যখন একটা X ক্রোমোজোমটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, তখন এই প্রসেসটাকে বলা হয় লায়োনাইজেশন। এখানে মিউটেশনটাও বারবডিটাও শেষ। এই বারবডি এর এক্সাম্পলটা হচ্ছে যে স্যালিভা দেখে বকাল মিউকোসা থেকে সেল নিয়ে হচ্ছে যদি বারবডিটা ডায়াগনোজ করা হয়, তখন ফিমেল মানে যেটা ফিমেলের ক্ষেত্রে পাওয়া যায়, এন্ড দিস ইজ ইম্পর্টেন্ট ফর মেডিকো লিগাল
purpose, mainly for forensic medicine cases. And এরপরে mutation can be defined as permanent change in the sequence of DNA. এটা হচ্ছে মিউটেশনের এখন অনেক টাইপ আছে। ফর এক্সাম্পল ডিলিশন, অ্যাডিশন, ফ্রেম শিফট মিউটেশন, ননসেন্স মিউটেশন, মিসসেন্স মিউটেশন এটসেট্রা। এখন মিউটেশন আমি একটা কথা বলতে চাই যেটা কনসেপচুয়ালি ইম্পর্টেন্ট। মিউটেশনটা কোন সেলও হইতে পারে, মানে সোম্যাটিক সেলও হইতে পারে, germ cell হইতে পারে, but mutation is germ cell is passed on to next generation, whereas mutation in somatic cell is not passed to next generation. Mutation in somatic cell may manifest as neoplasia. তো এগুলা ছিল মিউটেশনের একটা শর্ট নোট, আপনারা এই মেনশন করে দিবেন। এরপরে মোর কোশ্চেনের মধ্যে আসি, হোয়াট আর সাইটোজেনেটিক ডিসঅর্ডারস। তো সাইটোজেনেটিক ডিসঅর্ডারসটা হচ্ছে ওইগুলাই যেগুলো আমি ডিসকাস করছি। আপনারা এক্সাম্পল মধ্যে লিখবেন, নাম্বার 1 হচ্ছে ডাউন সিনড্রোম যেটা ট্রাইজোমি 21, নাম্বার 2 হচ্ছে পাটাউ সিনড্রোম যেটা হচ্ছে ট্রাইজোমি 13, নাম্বার 3 হচ্ছে এডওয়ার্ড সিনড্রোম যেটা হচ্ছে ট্রাইজোমি 18, তারপর হচ্ছে টার্নার সিনড্রোম যেখানে একটা এক্স ক্রোমোজোমটা অ্যাবসেন্ট থাকবে ফিমেল মধ্যে, এন্ড নাম্বার 5টা হচ্ছে ক্লাইনফিল্টার সিনড্রোম যেখানে মেলের ক্ষেত্রে যেমন এক্স ওয়াই থাকে এখানে এক্স এক্স ওয়াই থাকবে, মানে একটা এক্সট্রা ক্রোমোজোম থাকবে, মানে টোটাল 47 নাম্বার অফ ক্রোমোজোম ইন সেল থাকবে, এন্ড এক্স এক্স ওয়াই থাকবে, ওর ক্যারোটাইপটা হবে 47 এক্স এক্স ওয়াই, মানে হচ্ছে দুইটা এক্স, একটা এক্স এক্সট্রা এক্স থাকতেছে মেলের ক্ষেত্রে, এর জন্য ফিমেল ফিচার্স গুলো আসবে মেলের মধ্যে। তো এগুলা ছিল সাইটোজেনেটিক ডিসঅর্ডারস। যেহেতু এখানে হোয়াট আর সাইটোজেনেটিক ডিসঅর্ডারস লেখা আছে, তো আপনারা এক্সাম্পল মেনশন করে দিলে শর্ট নোটস মধ্যে এটা এনাফ উইথ ক্যারিওটাইপ। তারপর আসি যে নেক্সট স্লাইডে। এখন আমরা শেষের স্লাইডে চলে আসছি। শেষের স্লাইডটা হচ্ছে আজকে মোটামুটি শেষ, ইমিউনোলজিক্যাল ডিসঅর্ডার যেটা। তো নাম্বার 1 কোয়েশ্চেন আমি ডিসকাস করতে চাচ্ছি। Number 1, a 30 years old lady presented with diffuse enlargement of thyroid gland, exophthalmos, and high serum free T3 and T4 level. What is your diagnosis? What immunological mechanism contribute to its development? তো এটা অবভিয়াস কেস, মাই প্রভিশনাল ডায়াগনোসিস ইজ গ্রেভস ডিজিজ। এখন আমি একটু গ্রেভস ডিজিজের কথা বলতে চাই, এই রিলেটেড কথা বলতে চাই। এখানে সিমটম দেখেন, ডিফিউজ ইনলার্জমেন্ট অফ থাইরয়েড গ্ল্যান্ড যেটা হচ্ছে সোয়েলিং অফ থাইরয়েড গ্ল্যান্ড অর গোইটার। নাম্বার 2 হচ্ছে এক্সোপথ্যালমাস যেটা হচ্ছে আউটওয়ার্ড প্রোট্রুশন অফ আই বল ফ্রম অরবিট, এন্ড নাম্বার 3টা হচ্ছে হাই সিএম T3 এন্ড T4, মানে হচ্ছে থাইরক্সিন এন্ড ট্রাইআইরোথাইরোনিনটা বেশি বেশি করে আছে, means it is a condition of grave disease with hyperfunctioning of thyroid gland. So my provisional diagnosis is Graves disease. এখন what immunological mechanisms contribute to its development? এর আগে আমি একটা জিনিস ডিসকাস করতে চাই যে থাইরয়েড গ্ল্যান্ডের জন্য তিনটা হতে পারে সিগনিফিকেন্টলি। একটা হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং থাইরয়েড হরমোন রিসেপ্টর, antibody for thyroid stimulating hormone receptor, that is TSH receptor. Number 2টা হচ্ছে anti TPO antibody, that is anti thyroid peroxidase antibody, and number 3টা হচ্ছে যে অ্যান্টি থাইরোগ্লোবুলিন অ্যান্টিবডি। তো এই তিনটা অ্যান্টিবডি হয়েছে থাইরয়েডের ক্ষেত্রে, এটা অনেক ইম্পর্টেন্ট, আপনারা নোট করেন। তবে গ্রেভস ডিজিজের ক্ষেত্রে যে কি হয়, যে থাইরয়েড স্টিমুলেটিং ইমিউনোগ্লোবুলিন মানে হচ্ছে যে অ্যান্টিবডি ফর থাইরয়েড স্টিমুলেটিং হরমোন রিসেপ্টর, এটাকে অ্যাটাক করবে থাইরয়েড স্টিমুলেটিং ইমিউনোগ্লোবুলিন, মানে হচ্ছে এখানে অ্যান্টিবডি প্রডিউস হবে। অ্যান্টিবডির নামটা কি, যে থাইরয়েড স্টিমুলেটিং ইমিউনোগ্লোবুলিন। কার মতো কাজ করবে? এটা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন মতো কাজ করবে। মানে থাইরয়েড স্টিমুলেটিং কাজ তো হচ্ছে থাইরয়েড ফলিকলকে ডেভেলপ করার জন্য, স্টিমুলেট করার জন্য, ইনক্রিজ সিক্রেশন অফ T3 and T4। তো ওই কাজটাই এখানে হচ্ছে
থাইরয়েড স্টিমুলেটিং ইমিউনোগ্লোবুলিন করবে, যেটা হচ্ছে একটা অ্যাবনর্মাল কন্ডিশন। এটার জন্য হচ্ছে কন্ডিশন গুলার ফিচার্স অফ থাইরোটক্সিকোসিস আসবে। ফর এক্সাম্পল ট্রেমর, তারপর হচ্ছে এক্সোথ্যালমাস, হাইপারটেনশন, ওয়েট লস, ডায়রিয়া, হিট ইনটলারেন্স, ডিলেড সরি মানে এক্সাজারেটেড অ্যাঙ্কেল জার্ক। তো এগুলা ছিল, এটা ছিল গ্রেভস ডিজিজ রিলেটেড। এখন আসি হোয়াট ইজ অ্যানাফাইল্যাকটিক রিয়াকশন। তো আমি অ্যানাফাইল্যাকটিক রিয়াকশন হচ্ছে একটু স্টেপস গুলো বলতে চাই, আপনারা নোট করবেন। নাম্বার ওয়ান হচ্ছে যে অ্যানাফাইল্যাকটিক রিয়াকশন ইজ আ কাইন্ড অফ অ্যালার্জিক রিয়াকশন অ্যান্ড ইজ টাইপ 1 হাইপারসেনসিটিভিটি রিয়াকশন। ফর এক্সাম্পল হে ফিভার, এর বেস্ট এক্সাম্পলটা হবে হে ফিভার। এর সাথে সাথে ব্রোনকিল অ্যাজমা, এটাও একটা এক্সাম্পল। তবে আমি এর হচ্ছে মেকানিজমটা বলতে চাই, প্যাথোফিজিওলজিটা বলতে চাই। নাম্বার ওয়ান, যখন অনেক অ্যান্টিজেন, মেনি অ্যান্টিজেন্স আর রেসপন্সিবল ফর অ্যানাফাইল্যাকটিক রিয়াকশনস লাইক পোলেন্স, foods like chocolates or spices, and then এর সাথে কোনো ব্যাকটেরিয়ার জন্য এক্সপোজারও হতে পারে, আর হচ্ছে অনেক কেমিক্যালের এক্সপোজারও হতে পারে। বাট কমন এক্সাম্পলটা হচ্ছে পোলেন এন্ড ডাস্ট পার্টিকুলার জন্য হতে পারে। তো হোয়াট ইজ অ্যানাফাইল্যাকটিক রিয়াকশন? তো আমি এর অ্যানাফাইল্যাকটিক রিয়াকশন ক্যান বি ডিফাইন্ড অ্যাজ a kind of allergic reaction mediated by type 1 hypersensitivity reaction. তো মেকানিজম এখন আমি মেকানিজম অফ অ্যানাফাইল্যাকটিক রিয়াকশন বলতেছি। আগে অ্যান্টিজেনটা আসবে, ফর এক্সাম্পল পোলেন আসলো। তো পোলেনকে ম্যাক্রোফেজটা ইনগলফ করে ফেলবে এন্ড ব্রেক করে ফেলবে, এন্ড it presents these particles to helper T cells as the function of macrophage is antigen presentation, and due to which helper T cells are stimulated. It secretes interleukin 1 to stimulate other helper T cells, and at the same time it secretes interleukin 2 um, to stimulate the activity of other helper T cells. And after this, it causes all these stimulated helper T cells will secrete interleukin 4 and interleukin 5. Interleukin 5 is plasma cell proliferation factor, and interleukin 5 is plasma cell differentiation factor. 4 টা হচ্ছে plasma cell proliferation factor, 5 টা হচ্ছে plasma cell differentiation factor। মানে হচ্ছে যে helper T cells will stimulate plasma cells to multiply and differentiate, and it produces immunoglobulin, especially IgE, and this IgE binds to histamines, মানে granules containing histamines by its heavy chain, and this phenomenon will occur on first exposure। মানে যখন প্রথমবার ওই অ্যান্টিজেনের এক্সপোজার হবে তখন এই জিনিসটা হবে, মানে লোডিং অফ মাস্ট সেল হবে। মানে আইজিইটা হচ্ছে মাস্ট সেলকে মাস্ট সেল সাথে অ্যাটাচ হয়ে লোড হয়ে থাকবে। And on second exposure of same antigen, there will occur degranulation of mast cell, which leads to release of vasoactive amines like histamines, especially histamines, সাথে সাথে সেরোটোনিনও আসবে, আরো অনেক আসবে, মেইনলি হচ্ছে হিস্টামিন এন্ড সেরোটোনিন। This causes increasing vascular permeability and leakage of plasma, causing anaphylactic reaction, and ultimately anaphylactic shock may appear, যেটা আমি আগে ডিসকাস করে ফেলছি। তো অ্যানাফাইল্যাকটিক এক্সাম্পল রিঅ্যাকশনের এক্সাম্পলটা হচ্ছে হে ফিভার, ব্রনকিয়াল অ্যাজমা, এনি কাইন্ড অফ অ্যাটোপি লাইক এক্সেমা, ডার্মাটাইটিস, সাথে সাথে অ্যালার্জিক সোয়েলিং অর এনজিওইডেমা ডিউ টু স্টিং অফ বিজ। তো এগুলা ছিল অ্যানাফাইল্যাকটিক রিঅ্যাকশন। মানে যত ধরনের অ্যালার্জিক রিঅ্যাকশন আছে সবগুলা অ্যানাফাইল্যাকটিক রিঅ্যাকশন মধ্যে যাবে, এন্ড ইট ইজ টাইপ 1 হাইপারসেনসিটিভিটি রিঅ্যাকশন। এখন আসি শর্ট নোটস অন এমএইচসি। শর্ট এমএইচসি স্ট্যান্ডস ফর মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স। ডেফিনিশন বলতে গেলে ইট ক্যান বি ডিফাইন্ড অ্যাজ জিনস প্রেজেন্ট অন শর্ট আর্ম অফ ক্রোমোজোম 6। তো এমএইচসি মেন কাজটা হচ্ছে
যে it is involved in synthesis of HLA, that is human leukocyte antigen. মেন কাজটা হচ্ছে এটা, it is involved in synthesis of human leukocyte antigen. তো এখন হচ্ছে যে এমএসসি যে ক্লাস আছে এর তিনটা ক্লাস আছে, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3. তো দিস আর দ্য 3 ক্লাসেস অফ এমএসসি. এখন হচ্ছে যে ক্লাস 1 এর আবার সব টাইপস আছে। ফর এক্সাম্পল হচ্ছে যে ক্লাস 1 এর এইচএলএ এবিসি, এটা হচ্ছে যে ক্লাস 1 এর সব HLA ABC. These are the examples of class 1 MHC molecules. Class 2 MHC molecules মধ্যে আসবে HLA DP DQ DR. And class 1 and class 2 MHC present on they are present on cell surface glycoprotein involved in antigen presentation. Whereas class 3 এটা mainly responsible for components of complement. And হচ্ছে যে class 1 হচ্ছে class 1 MHC molecule is recognized by CD8 cell and natural killer cell, whereas class 2 MHC molecule are recognized by CD4 cells. তো and HLA associated মানে MHC এর জন্য HLA প্রডিউস হয়, যার জন্য অ্যাসোসিয়েটেড ডিজিজও কিছু আছে। ফর এক্সাম্পল অ্যানকালোজিং স্পন্ডাইলাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, SLE এটসেট্রা। তো অটো ইমিউন শেষের শর্ট নোটে আসি, এখানে লেখা আছে অটো ইমিউন ডিজিজ। তো হোয়াট ডু ইউ মিন বাই অটো ইমিউন ডিজিজ? অটো ইমিউন ডিজিজ ক্যান বি ডিফাইন্ড অ্যাজ the condition in which auto antibody is produced against the body's own tissue which is recognized as foreign antigen by the body's immune system. মানে হচ্ছে যে নর্মাল ইমিউন সিস্টেমের কাজটা হচ্ছে যে বাইরের থেকে যেটা আসবে, ফর এক্সাম্পল ব্যাকটেরিয়া, এক্সটার্নাল এজেন্টস, তো তখন হচ্ছে ইমিউন সিস্টেমটা কাজে আসবে। কিন্তু হচ্ছে যে অটো ইমিউন ডিজিজের ক্ষেত্রে কি হয় যে ইমিউন সিস্টেম নিজের বডির টিস্যুকে বাইরের পার্টিকেল মতো মনে করে ফেলে, ফরেন পার্টিকেল মতো মনে করে ফেলে, যার জন্য হচ্ছে যে ড্যামেজ অফ বডিজ ওন টিস্যু, ইট কজেস ড্যামেজ অফ বডি টিস্যু এন্ড দিস কজেস অটোইমিউন ডিজিজ। এখন অটোইমিউন ডিজিজের ক্লাসিফিকেশন মানে এক্সাম্পলস অনেক আছে। এক্সাম্পলস অফ অটোইমিউন ডিজিজেস আর rheumatoid arthritis, ankylosing spondylitis, multiple sclerosis, systemic lupus erythematosus, SLE, এগুলা ছিল অটোইমিউন ডিজিজের এক্সাম্পল। সাথে সাথে আছে হাসিমোটো থাইরয়েডাইটিসও আছে, অটোইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়াও আছে, আলসারেটিভ কোলাইটিসও আছে। এন্ড একটা জিনিসটা কি হয় যে একটা সেলফ টলারেন্স থাকে মানে নিজের বডির জন্য। একটা হচ্ছে সেন্ট্রাল টলারেন্স এন্ড পেরিফেরাল tolerance. Two types of tolerance are there: central tolerance and peripheral tolerance. তো সেলফ টলারেন্সের জন্য হচ্ছে বডিটা হচ্ছে ওন অ্যান্টিজেন মানে ওন বডি টিস্যুর ক্ষেত্রে রেসপন্সিভ থাকে না। তবে যখন টলারেন্সটা ব্রেক হয়, যেটা অটো ইমিউন ডিজিজে হয়, তখন সেলফ টিস্যু, individual's own cells and tissue is treated as antigen by immune system and it causes damage of body's own cell by T cell antibodies which is called autoimmune disease. তো মোটামুটি শেষ আজকে মুসা ভাই। থ্যাংক ইউ ভাইয়া, এত সুন্দর করে এতক্ষণ আমাদের আছে এত ইনফরমেটিভ এবং এত ডিটেইলস বোঝানোর জন্য। আশা করি সবার অনেক উপকার হবে ইনশাআল্লাহ। আর একই সাথে রিটেনের সাথে আমার মনে হয় সবার ভাইবাটাও ইনশাআল্লাহ কভার হয়ে যাবে আপনি যেভাবে ডিটেইলসে বুঝাইছেন আর কি। তো ভাই থ্যাংক ইউ আবারও আমাদের এত ব্যস্ততার মধ্যে সময় দেওয়ার জন্য। যারা ভিডিও দেখছে, লাইভ ক্লাস করছে, তারাও ইনশাআল্লাহ অনেক বেনিফিট হবে। থ্যাংক ইউ ভাই। আশা করি যারা যারা এই সেশনটা দেখছেন তারা হচ্ছে এই সেশন থেকে লাভ উঠাইতে পারছেন। আজকে একটু হচ্ছে হেমোডাইনামিক ডিটাচমেন্টটা হচ্ছে ইম্পর্টেন্ট টপিক, তবে পরবর্তীগুলো একটু বেশি ইম্পর্টেন্ট না। তো আপনারা একটু হেমোডাইনামিক ডিটাচমেন্টকে বেশি ফোকাস দিবেন, এটাই আমি বলতে চাচ্ছি। তো আজকে সেশনটা এটা বলে শেষ করতে চাচ্ছি। এখন
ভাই আপনি বলেন। থ্যাংক ইউ ভাই। যারা লাইভ ওয়েলকাম ভাই। দেখছেন, হ্যাঁ, যারা এতক্ষণ আমাদের সাথে লাইভে ছিলেন অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনাদের সেশনটা ভালো লেগেছে। এন্ড আমাদের তো ডিসেম্বরে প্রফের একটা কথা শোনা যাচ্ছে, তো যারা এখন আমরা পড়া শুরু করতে পারি নাই, ভাবতেছি কি পড়বো কিভাবে পড়বো, আশা করি এই ভিডিওটা আপনাদের একটা গাইডলাইন দিবে। দেখা হবে নেক্সট সেশনে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্টে হোম, স্টে সেফ, স্টে উইথ অ্যাক্সিস, ডু বেটার ইন প্রফ। থ্যাংক ইউ।